বৃষ্টি নিজের গাড়ি চালিয়ে একটি বাংলোর সামনে চলে আসলো, যে বাংলোর উপর লেখা প্রেম ভিলা। বৃষ্টি সেই বাড়ির সামনে আসার সাথে সাথে দারোয়ান গেট খুলে দিল। গেট খুলে দিলে বৃষ্টি গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো। মাহিম গাড়ির ভিতর থেকেই বাংলোর দিকে তাকিয়ে দেখলো যে বাড়িটা অনেক সুন্দর, চারপাশে অনেক ফুলের গাছ লাগানো। বৃষ্টি গাড়ি থেকে নামলো। মাহিম তাকে দেখে গাড়ি থেকে নামালো এবং সেই গাড়ির সামনে আসলো। এটা আমরা কোথায় আসলাম ম্যাম? এখানে কারা থাকে? এখানে কেউ থাকে না, এই বাংলোটা আমার। আমার 22তম জন্মদিনে আমার বাবা এটা আমাকে গিফট করেছিল। যখনই আমার মন খারাপ থাকে তখনই আমি এখানে চলে আসি। আজ থেকে তুমি এখানেই থাকবে। বৃষ্টির কথা শুনে মাহিম অবাক হয়ে গেল। আর এত বড় বাংলো একলা থাকবে এটা কখনো হতে পারে না। তাই সে বৃষ্টিকে বলল, আমি এত বড় বাড়িতে একা থাকতে পারবো না। আমি আমার বন্ধুদের সাথে ঠিক আছি, আপনি আমাকে যেতে দেন। তোমার থেকে এত কথা শুনতে চাইনি আমি। তুমি জানো না আমি কতটা ভয়ানক। আমার কথা যে শোনে না আমি তাকে জানে মেরে ফেলি। তোমার জানে কি দয়া মায়া নাই যে এই মাফিয়া কুইন বৃষ্টির মুখে মুখে কথা বলছো তুমি? দেখুন, আপনার দয়া সবার কাছে অনেক ভালো, কিন্তু এই মাহিম কখনো কারো দয়ার পাত্র হতে চায় না। দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন। দেখো মাহিম, আমাকে তুমি রাগিও না, কারণ এই বৃষ্টি রেগে গেলে কতটা ভয়ানক হয় সেটা তুমি জানো না। আমি তোমাকে ভালো মতন এখানে থাকতে বলেছি এবং সেটা তুমি করবে। এখান থেকে তুমি যত কাজ করার ইচ্ছে করবে, তবুও এখান থেকে কোথাও যাবে না। আমার তো ভার্সিটি আছে, তাছাড়া আমি নিজে কাজ করে নিজের ভরণ পোষণ করতে চাই। তুই এখান থেকে ভার্সিটিতে যাবি আর আসবি, আর টাকার দরকার হলে আমাকে বলবি। আপনি আমাকে ভিখারির মতো আপনার কাছে হাত পাততে বলছেন, কিন্তু আমি মাহিম তো কখনো আপনার কাছে হাত পাতবো না, কারণ আমি সাবলীল একজন ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, তুই তোর বন্ধুদের সাথে কাজ করতে পারিস, কিন্তু তুই এখানে এসেই থাকবি। আর যদি আমার কথা না শুনিস তাহলে বুঝতেই তো পারিস কি করব আমি। নিজের বন্দুক কপালে ঘষতে ঘষতে বৃষ্টি কথাগুলো বলল। বৃষ্টির এমন লুক দেখে তো মাহিম ক্রাশ খেলো, কিন্তু প্রকাশ করলো না। মাহিম ভয় ভয় তাকে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এখানেই থাকবো। আমাকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার সাথে ভেতরে আয়, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি কোথায় থাকবি, কি করবি না করবি। মাহিমের হাত ধরে বৃষ্টি বাংলোর ভিতর প্রবেশ করলো। এরপর সামনে রেখে রুম দেখিয়ে দিয়ে বলল যে এখানে থাকার কথা এবং পাশে কিচেন আছে, সব কিছু সে তার লোকেদেরকে দিয়ে পাঠিয়ে দিবে। বৃষ্টির গ্যাংয়ের সব লোকেরা বৃষ্টির আস্থানে বসে আছে এবং বৃষ্টির বন্ধুরা টেবিলে বসে আছে তাদের থেকে দূরে। তারা বৃষ্টির এমন বিহেভ নিয়ে আলোচনা করছে যে হঠাৎ বৃষ্টি কেন এমন পাল্টে গেল। যে বৃষ্টি ছেলেদের সহ্য করতে পারতো না, আর আজ কিনা সেই বৃষ্টি একটি ছেলের জীবনের হস্তক্ষেপ করছে। এই বৃষ্টির কি হলো তোরা বলতো একটু, সে এমন কেন করছে? আমার মনে হয় যে বৃষ্টি এই ছেলেটাকে পছন্দ করে ফেলেছে। তা না হলে দেখ, সে কোনো ছেলেকে এমনভাবে কেয়ার করে না, কিন্তু ওই ছেলেটিকে যে বৃষ্টি নিজের বাসায় নিয়ে গেল, সেই সাথে থাকলে আমাদেরকেও সাথে নেয় না, দেখে না। এর আগের দিনও আমাদেরকে বাসায় চলে যেতে বললো, আর আজকেও। আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি, যদি ছেলেটি বৃষ্টির কোনো ক্ষতি করে ফেলে। আরে ধুর, ছেলেটি দেখলি না কতটা ক্ষেত, আর ওই ছেলে বৃষ্টিকে ক্ষতি করবে। ভুলে যাস না, বৃষ্টি হলো মাফিয়া কুইন। এমন সাধারণ ছেলে বৃষ্টির সঙ্গে কখনো পেরে উঠবে না। এই পৃথিবীটা বড়ই অধুর, বুঝলি আয়সা? কে কখন গিরগিটির মতো রং পাল্টে নেবে সেটা বড় মুশকিল। থাক থাক, আর আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমি সব বুঝি। বাস, কারণ ছোটবেলায় আমি এমন মুহূর্ত পার করেছি যে আমাকে সব শিক্ষা দিয়ে দিয়েছে সেই সময়টা। কথাটি বলে আয়েশা মন খারাপ করে রইল। তার মন খারাপ দেখে বাকিরা বুঝে ফেলল যে তার আগের কথা আবার মনে পড়ে গেছে। এজন্য সবাই মিলে অন্য কথা বলতে লাগলো এবং আয়েশাকে হাসাতে লাগলো। এই কয়েকদিন মাহিন আমাদের সাথে ছিল, তখন অনেক ভালো লাগছিল। এখন দেখ সে আমাদের সাথে নেই। আমাদের সাথে এই কয়েকদিন থাকারই ভাগ্য হয়তো তার ছিল, কিন্তু আমার টেনশন হচ্ছে যদি বৃষ্টি তার কিছু করে ফেলে। যেভাবে তাকে ধরে নিয়ে গেল আমার তাতে খুব ভয় করছে। আরে মারুফ, তুই ভয় পাস না তো, বৃষ্টি কিছুই বলবে না।
যদি কিছু বলারই হতো তাহলে সেখানেই মেরে ফেলতো। তুই কি ভুলে গেছিস বৃষ্টিকে? আমি তাকে বলিনি, কিন্তু তোরও এটা বলা উচিত হয়নি যে মাহিমকে দুইবার মেরেছে আর সেটার হলো বৃষ্টি। তাহলে মাহিম তার কাছে সেভ আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে থাকারই কথা। বল। ওসব কথা বাদ দে। মাহিন্দের কাছে তোর নাম্বার নেই যে আমরা তার সাথে যোগাযোগ করব? যদি তার সাথে দেখা হওয়ার ভাগ্য থাকে তাহলে ঠিক দেখা হয়ে যাবে। তাছাড়া কালকে তো ভার্সিটি আছে, ভার্সিটিতে গিয়ে না হয় তার সাথে দেখা হয়ে যাবে। এখন ঘুমা। দুই বন্ধু মাহিমকে নিয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে মাহিম নিজে বাসা থেকে একলা একলা থাকতে বোরিং লাগছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। এই জন্য এই বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে চলে আসলো। আরে বাবা, তুমি কোথায় যাচ্ছ? এত রাতে বাড়ি থেকে বের হওয়া নিষেধ আছে। বৃষ্টি মামুনি আমাকে বলে গেছে তুমি যেন রাতে কোথাও না যাও। একা একা এই বাসায় থাকতে আর ভালো লাগছে না আঙ্কেল। কত সময় আর একা একা থাকা যায়? এই বৃষ্টি এমন কেন? আমাকে একলা এখানে রেখে চলে গেল। আমি তো আমার বন্ধুদের সাথে ভালো ছিলাম। বৃষ্টি হয়তো ভালো কিছু চিন্তা করেছে, এর জন্য তোমাকে এখানে নিয়ে এসে রেখেছে। মাফিয়া কুইন বৃষ্টি কোনো সাধারণ কিছু চিন্তা করে না। হয়তো কোনো কিছুর চিন্তা করে তোমাকে এখানে নিয়ে এসে রেখেছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কখনো বৃষ্টির সামনে মাথা উঁচু করে বা ঘরে জোর গলায় কথা বলো না। অনেকটা ভয়ানক, হয়তো তুমি সেটা এখনো বুঝতে পারোনি, বা তোমার সামনে এমন কিছু ঘটেনি যেটা দেখে তুমি বুঝতে পারবে যে বৃষ্টি কতটা ভয়ানক। তুমি হয়তো কখনো আহত বাঘ দেখোনি। আহত বাঘিনী যতটা হিংস্র হয়, এর থেকেও বেশি হিংস্রতা এই মাফিয়া কুইন বৃষ্টি। তাকে দেখে তো আমার ভালোই মনে হলো, কিন্তু সে এতটা হিংস্র কেন? বা মাফিয়া কুইন হলো কেন? তার বাপ হচ্ছে এই ঢাকা শহরের মন্ত্রী, আর তার ভাই হচ্ছে ছাত্রলীগের নেতা এবং ভার্সিটির সভাপতি। এত বড় ঘরের মেয়ে তো মাফিয়া কুইন হবেই বলো বাবা। বড়লোকের ব্যাপার স্যাপার, মেয়েদেরকে যেমন চলতে দেয় এটা তাদের স্বাধীনতা। আমাদের তাদের বিষয় কথা না বলাই বেটার। আমার জন্য হলেও তুমি এখন রুমের ভেতরে চলে যাও, কারণ আমি যদি তোমাকে বাইরে যেতে দেই এবং সেটা যদি মাফিয়া কুইনের কানে কোনো রকম ভাবে যায়, তাহলে হয়তো পরের দিন আমাকে আর দেখতে পাবে না। মাহিম দারোয়ান আঙ্কেলের কথা শুনে ওই বাড়ির ভিতর ঢুকে গেল এবং দারোয়ান আঙ্কেলের পাশের চেয়ারে বসে পড়ল। তারপর পরদিন সকালে মাহিম নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। মাহিম যখন থেকে এই বাংলোতে এসেছে তার কিছু সময় পরে একজনকে রান্না করার জন্য নাকি বৃষ্টি পাঠিয়েছে। বৃষ্টি মাফিয়া কুইন, এই জন্য মাহিম কিছু বলতে পারছে না, যদি তাকে মেরে ফেলে এই জন্য। আধা ঘন্টা হাঁটার পর ভার্সিটিতে চলে আসে। হেঁটে আসতে একটু বেশি সময় লেগে গেল। হাঁটতে হাঁটতে নিজের ক্লাসের দিকে যাচ্ছিল, এমন সময় আবির ও নীলা মাহিমকে ডাকলো চশমিশ বলে। চেনা পরিচিত সেই ডাক শুনে থমকে গেল এবং পাশে তাকিয়ে দেখল যে সেই একই জায়গায় বসে আছে সেই দলটি যারা এর আগের দিন একটি মেয়েকে কিস করতে বলেছিল মাহিমকে। আমাকে ডাকছেন ভাইয়া ও আপু? হ্যাঁ, তোকে তো ডাকছি। তোর নাম চশমিশ, জানিস না? যদিও না জানিস তাহলে আজ থেকে জেনে রাখ। আর আমরা যখনই তোকে ডাকবো তুই আমাদের সামনে এসে হাজির হবি। আর এখন তোকে ডেকেছি, তুই এখানে এসে হাজির হ। ভাইয়া ও আপুরা, আমি আজ একটু অফিস থেকে ঘুরে আসি। ওই দিন আমি কোনো কাগজ জমা দিতে পারিনি। যদি আমি লেট করি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমাদের মুখের উপর কথা বলিস তুই? এমন শাস্তি দেব যেটা তুই ভার্সিটিতে কাউকে মুখ দেখাতেও পারবি না। এমন ভাব তুই আমাদের কথা শুনবি না, অফিস রুমে যাবে। নীলার কথা শুনে ও চুপ করে রইল। এরপর কিছু একটা চিন্তা করার পর হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে গেল। তোর এই প্রথম চটটার কারণ হলো তুই আমাদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস, এই জন্য। আর তোর এই দ্বিতীয় চটটা এই জন্য যে আমরা ডাকার পরও তুই এখানে না এসে অফিস রুমে যাওয়ার কথা বলে, এটার জন্য তোকে আমরা মারলাম। ভার্সিটিতে কেউ আমার মুখের উপরে কথা বলার সাহস পায় না, কিন্তু তুই অনেক বড় সাহস করেছিস। এখানে না এসে অফিস রুমে যাওয়ার কথা বলেছিলি। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন ভাইয়া। তোকে মাফ করতে পারি, তার জন্য তোকে এখানে কাপড় বাঁধে 1 ঘন্টা বসে থাকতে হবে, তাহলে তোকে মাফ করব। আবিরের মুখে এমন কথা শুনে মাহিমের চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল। এমন টাস্ক যে সে পাবে
বুঝতে পারেনি এত কঠিন শাস্তির কথা সে জীবনে চিন্তা করতে পারে না, যেমন শাস্তি আবির তাকে দিতে চাচ্ছে। মাহিম যেই কাজটি করেছে সেটার মাইন্ড না করে দাঁড়িয়ে আছে, এটা দেখে আবার থেকে ঠাস করে আরও একটি চর বসিয়ে দিল। আমার কথা না শুনে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কাজ কর, আর তা না হলে তোকে কিন্তু এই ভার্সিটি থেকে বের করে দেব। তুই এখন কি করবি? এই ভার্সিটি থেকে চলে যেতে চাস নাকি আমার কথা অনুযায়ী কাজ করতে চাস? মাহিম আশেপাশে তাকিয়ে দেখলো যে অনেক স্টুডেন্ট বসে বসে মজা নিচ্ছে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ এক জায়গায় তার চোখ পড়ল, যেটা দেখে মাহিমের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এরপর মাহিম নিজের ডান হাত দিয়ে শার্টের বোতামে হাত দিল। প্রথম বোতাম খুলে দ্বিতীয় বোতামে হাত নেমে এমন সময় পিছনে একটি গাড়ির হর্ন শুনতে পেল। সবার সাথে আবির নীলা সামনে তাকিয়ে দেখলো যে বৃষ্টির গাড়ি এসে থেমেছে সেখানে, এবং গাড়ি থেকে বৃষ্টি নামলো। হেঁটে এসেছে আবির এবং নীলার সামনে, এসে থামলো। তোরা দুইজন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। এতটা বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। দেখ বৃষ্টি, আমরা যেমন তোর কাজে হস্তক্ষেপ করছি না, তুইও আমাদের কাজে হস্তক্ষেপ করবি না। তুই তোর মতো চল, আর আমাদের মতো চলতে দে আমাদের। বৃষ্টি নিচের ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কপালে ঘষতে লাগলো। তার যখনই রাগ হয় সে এই কাজটি করে থাকে। দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টির এই রাগ হয়েছে আবিরের কথা শুনে। থাপ্পড়ের শব্দ শুনে পুরো ভার্সিটি স্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে দেখলো যে নীলা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। থাপ্পড়টি বৃষ্টি তাকে মেরেছে। থাপ্পড় খেয়ে নীলা গালে হাত দিয়ে চোখ গরম করে বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে। তোর সাহস দিন দিন বেড়ে চলেছে। আমি বলেছি আমার সাথে বেশি লাগতে আসবি না, কিন্তু তুই তো শুনিস না। এখানে তোর সাথে লাগতে আসে কে রে? তোর কাজে আমি কখনো কি হস্তক্ষেপ করেছি? তাহলে তুই কেন আমাদের কাজে নাক গলাতে আসছিস? তোর সাথে আমাদের সম্পর্ক নেই, আগেই শেষ। আমি তোদের কাজে নাক গলাতে আসিনি, আমি মাহিমকে নিয়ে যেতে এসেছি। চাশমিশের সাথে তোর সম্পর্ক কিসের? আমার জানা মতে তোর সাথে কোনো সম্পর্ক নেই। তোর জাস্ট সেদিন একটু হসপিটাল নিয়ে গেছিল। তার সাথে আমার সম্পর্ক থাকুক আর নাই থাকুক সেটা কোনো যায় আসে না, কিন্তু আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, এটাই যায় আসে। আর তুই জানিস বৃষ্টির সাথে কারো সম্পর্ক থাকলে বৃষ্টি যেমন তাকে রক্ষা করে, এই যেমন তুই মাহিমকে ছেড়ে দিবি। তোদের দুজনকে যদি পরের বার থেকে দেখি যে মাহিমের পেছনে লেগেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সামান্য একটা ছেলের জন্য আমাদের সাথে আবার ঝামেলা করলি, এটার ফল একটুও ভালো হবে না বৃষ্টি। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুই ভার্সিটির সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিস, এটা তোকে ভোগ করতেই হবে। এই নীলার কথা তুই মনে রাখিস। ইস্টে, তুই বরাবর আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিস, কিন্তু তুই আমাদের বন্ধু ছিলে, এই জন্য আমরা কিছু বলি না। তার মানে এই না যে আমরা কিছু বলতে পারবো না। খুব ভুল করছিস, খুব বড় ভুল করছিস। কিন্তু যা তো এখান থেকে। এই বৃষ্টি কখন ভেবে কিচ্ছু করে না, আর কোনো কিছু করার পর সে কখনো সেটা নিয়ে ভাবেও না। নীলা, এখন এখান থেকে চলো। বৃষ্টিকে আর এই চশমিশকে তো আমরা পরে দেখে নিব। এখন যদি আমরা এখানে ঝামেলা করি তাহলে আমাদের সম্মানই নষ্ট হবে। আবির, নীলা আর তার বন্ধুরা সেখান থেকে চলে গেল। এবার বৃষ্টি মাহিমের কাছে আসলো, এসে তাকে বলল যে তোকে আমি বলেছিলাম যে আমি না আসা পর্যন্ত ভার্সিটির জন্য বের হবি না, তবুও আমাকে না বলে এখানে চলে আসলি কেন? আমার কথা কেউ ফেলতে পারে না, আর সেই তুই কি না আমার কথা না শুনে এখানে চলে আসলি। আসলে আমার ভার্সিটিতে আসতে অনেক দেরি হয়, যেতেছিল। আপনি আসছেন না দেখে আমি চলে এসেছি। খুব ভালো কাজ করেছিস। এখন আমার সাথে আয়, ভার্সিটির অফিস রুমে যাবি, আমি তোকে নিয়ে যাচ্ছি। সেটা দরকার হবে না কুইন বা ম্যাম, আমি এখানে একলা চলে যেতে পারবো। বৃষ্টি মাহিমের দিকে কিছু সময় তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেল, আর মাহিম প্রফেসরের রুমের দিকে হাঁটতে লাগলো। এমন সময় রাস্তার মাঝে নিয়াম আর মারুফের সাথে দেখা হয়ে গেল। তারা মাহিমকে আসতে দেখে সেখানে অপেক্ষা করছিল। তোকে আমরা অনেক মিস করছিলাম, তুই আমাদের এখানে চলে আয় না। এই বিষয় তোদের সাথে পরে কথা বলছি, এখন আমাকে তোরা প্রফেসরের রুমে নিয়ে চল। অনেক গুরুত্বপূর্ণ কাগজগুলো জমা দিতে হবে, সেই কবে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ঝামেলা আমার জীবন থেকে সরছেই না, এই জন্য জমা দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, চল আমরাই তোকে নিয়ে যাচ্ছি। মারুফ আর নিয়াম মিলে প্রফেসরের রুমে যেতে লাগলো।
আশেপাশে কিছু কিছু ব্যক্তিরা মাহিমকে অবাক দৃষ্টিতে দেখতে থাকলো, কারণ ঢাকা সিটির মাফিয়া কুইন বৃষ্টি তাকে নিজ দায়িত্বে রক্ষা করছে এই জন্য। তারপর মাহিম ও তার দুই বন্ধু বসে আছে ক্লাসরুমে। তখন থেকে জানতে পেরেছে যে তারা একই ক্লাসে পড়বে আজ থেকে। তার পিছনে বসেছিল এবং আশেপাশে যারা ছিল তাদের দিকে তাকিয়ে সবাই হাসছিল, কারণ তিনজন একই টাইপের, তার মানে একটু বেশি হাবলা বোবলা এবং ক্ষেত। এটা দেখে চারপাশের অনেকে অনেক রকমের বাজে মন্তব্য করতে লাগলো এবং হাসাহাসি করতে লাগলো। এই তোরা সবাই দেখ, আগে 2 খ্যাত ছিল, এখন তার সাথে আরো একটা খ্যাত যোগ হয়েছে। সবগুলো মনে হচ্ছে বস্তি থেকে উঠে এসেছে। সেটা মনে হচ্ছে রে, আমার তো চিন্তা হচ্ছে এক এক করে না যেন এমন বস্তি ছেলে আমাদের এক ঢাকা ভার্সিটিতে ভরে না যায়, তখন তো খুব খারাপ হয়ে যাবে। ঢাকায় না বলে পড়বে বস্তি ভার্সিটি। একজন মেয়ের এমন কথা শুনে ক্লাসের ভিতর হাসির রোল পড়ে গেল। এই হাসি যেন থামতে চাইছে না। বছরের শেষে এটা যেন সবচেয়ে বেশি হাসির জোকস। এদের কথাই মাহিম, তুই মন খারাপ করিস না, এরা এমনই। বড়লোকের ছেলেটা কেমন তুই তো জানিস, তারা সবসময় গরিবদের উপর অত্যাচার করতে জানে, গরিবকে কীভাবে হেনস্থা করতে হয় সেই চিন্তা করে। আর আমরা দুইজন যখন থেকে ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন থেকে এরা সবাই আমাদের সাথে এমন করে, কিন্তু আমরা দুজন কিছু বলতে পারি না, কারণ এই ঢাকা শহরে আমাদের কিছু বলতে নেই, আর না আমরা কিছু করতে পারবো। তাদের বেশি কিছু করতে গেলে দেখা যাচ্ছে আমাদের ভার্সিটি থেকে বের করে দেবে। মাহিন, তুই সবসময় এদের থেকে দূরে থাকবি, কারণ এরা এতটা খারাপ যে পশুর থেকেও অধম। তোরা দুইজন চিন্তা করিস না, আমি সব সময় এদের থেকে দূরে থাকার চেষ্টা করব, কারণ আমিও চাই না এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যেতে। আচ্ছা দোস্ত, বৃষ্টি তোকে নিয়ে কোথায় গেল? আমাদের সেই বিষয়ে তো কিছু বললি না। শোন তাহলে। মাহিম এক এক করে সব বর্ণনা বলতে লাগলো মারুফ আর নিয়ামকে। মাহিম কোথায় ছিল, বৃষ্টি ওকে কোথায় নিয়ে গিয়েছিল, এই সব কিছু তাদেরকে বলছিল। মাহিমের মুখে সব কিছু শুনে তারা দুই বন্ধু আরও অবাক হয়ে গেল। তুই তো অনেক লাকি রে, যার হাতে সবাই খুন হয়ে যাকে দেখে সবাই ভয় পায়, আর তার কাছে নাকি তুই সুরক্ষিত আছিস। তোকে ভালো একটা জায়গায় রেখেছে। আমিও তো সেটা বুঝতে পারছি না, আর তার মনে কী যে চলছে, কী যে করতে চাইছে আমাকে নিয়ে, আমি কিছুই বুঝতে পারছি না। ক্লাসের ভিতর সবাই হইচই করে গল্প করছিল। ক্লাসের টিচার প্রবেশ করলো, সাথে সাথে সবাই চুপ হয়ে গেল এবং দাঁড়িয়ে সালাম জানালো। স্যার যখন ক্লাস নিতে লাগলো এমন সময় তার পিছনে নজর গেল এবং দেখলো যে তিনজন ছেলে এক জায়গায় বসে আছে, তাদের মাঝে নতুন নতুন মুখ। স্যার ইশারা দিয়ে মাহিমকে দাঁড়াতে বলল। মাহিম দাঁড়িয়ে পড়ল। তোমাকে নতুন দেখছি, তুমি আমার ক্লাসে কি করছো? স্যার, মানুষ ক্লাসে আসে কি জন্য? আমি তো পড়তে এসেছি। কিন্তু তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তো তুমি ভিক্ষা করতে এসেছিলে। চারপাশে তাকিয়ে দেখো আর নিজের দিকে তাকিয়ে দেখো তোমার কি অবস্থা। তোমার পাশে দুজনকে তোর একটু থেকে একটু হলেও ভালো, কিন্তু তুই তো একদম খ্যাত। স্যার, আপনি আমাকে অপমান করছেন। তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলিস? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে মনে হচ্ছে তুই একটা ভিখারি, আর আমি সেটা বললেই অপমান হয়ে যাচ্ছে তোর মাঝে। অপমানিত থাকলে তুই ভার্সিটিতে আসিস কেন? স্যার, পড়াশোনার অধিকার সবার আছে, তাই বলে এই না যে আমি ভার্সিটিতে আসবো না। আমার কাছে হয়তো কিছু নেই, যেটা আছে সেটা পরে ভার্সিটিতে এসেছি, কিন্তু আপনি সেটা দেখে খারাপ কথা বলছেন। এটা খুবই অন্যায়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন খুবই সুন্দরভাবে এবং তাদের সবার একটি করে সুন্দর মন। যাদের সেই সুন্দর মনটা নেই তারা সবাইকে কুৎসিতভাবে দেখতে পায়। যার মন যতটা সুন্দর সে ততটা সুন্দর অন্যকে দেখতে পায়। তুই আমাকে খারাপ বলতে চাচ্ছিস? খুব বড় বড় লেকচার খুব মারাচ্ছে তো। বেরিয়ে যা আমার ক্লাসরুম থেকে, তোর ক্লাস আমি নেব না। স্যার, আমি কোথায় আপনাকে অপমানিত করলাম? আমি তো জাস্ট আমার কথাগুলো উপস্থাপন করলাম। আমার মুখের উপর আবার কথা বলছিস? তোকে এই ভার্সিটি থেকে বের করে দেব। মাইমের কাছে হয়তো এটাই সব থেকে দুর্বল কথা। কেউ যদি তাকে এই কথাটি বলে সে সবচেয়ে বেশি ভয় পেয়ে যায়, কারণ হতে সে অনেক কষ্ট করে এই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, আর এখন যদি কেউ তাকে বের করে দেয় তার ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে যাবে। মাহিম কি যেটা বলছিস, উনি টিচার, যেটা ইচ্ছে সেটা বলুক, তুই শুধু শুনবি কান দিয়ে। ওনারা সব বড়লোক মানুষ, বুঝতে পারছিস, গরিবদের দু চোখে দেখতে পারে না, আর তুই এনাদের মুখের উপর কিনা
কথা বলছিস? তাড়াতাড়ি মাফ চেয়ে নে, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। স্যারকে তুই সরি বল। মারুফের কথা শুনে মাহিম তার দিকে তাকালো। মারুফ ইশারা করে মাপ চেয়ে নিতে বলল। মাহিম স্যারের দিকে তাকিয়ে সরি বলল, কিন্তু স্যারের মন গলল না তার সরি শুনে। ধমক দিয়ে মাহিমকে রুম থেকে বের করে দিল। মাহিম রুম থেকে বেরিয়ে এসেছিল, রুমের সবে হাসাহাসি করছিল। মাহিম মাথা নিচু করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল, গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। ইংরেজির টিচার ক্লাস নিতে শুরু করলো। আধা ঘন্টা ক্লাস নেওয়া হলে স্যার একবার বাইরে তাকালো, দেখলো যে মাহিম বাইরে দাঁড়িয়ে স্যারের ক্লাস করছে। এটা দেখে স্যার আরও রেগে গেল এবং মাহিমকে বলল, ওই তুই দরজার কাছ থেকে সরে গিয়ে দাঁড়া। স্যার, আমি এখান থেকে ক্লাস করি, আমি তো ক্লাসরুমের বাইরে আছি। আর কিছু বলতে যাবে এমন সময় পাশে খেয়াল করলো যে ছাত্রলীগ আকাশের লোকজন ক্লাসরুমের প্রবেশ করলো। স্যারকে বলল, স্যার, এখন ক্লাস নেওয়া বন্ধ করেন, জরুরিভাবে সবাইকে বাইরে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। আজকে কোনো মিটিং আছে নাকি যে মাঠে যাইতে হবে? তোকে এত বেশি কথা বলতে বলছে কে? তোকে যেতে বলা হয়েছে, তাড়াতাড়ি যা। সবাইকে বলছি তাড়াতাড়ি মাঠে আসো, আকাশ ভাই ডেকেছে সবাইকে। কথাটি বলে আকাশের লোকগুলো চলে গেল। তার চলে গেলে এক এক করে সবাই বের হতে লাগলো। মাহিম লক্ষ্য করলো তাদের আশেপাশে সব ক্লাস থেকে স্টুডেন্ট ও স্যারেরা বের হয়ে মাঠের দিকে যেতে লাগলো। বুঝতে পারলো না যে কে এই আকাশ, যার কথা শুনে ভার্সিটির সব টিচার এবং স্টুডেন্ট ক্লাস বাদ দিয়ে ভার্সিটির মাঠে উপস্থিত হচ্ছে। মাহিম এই সব কিছু চিন্তা করতেছিল। এমন সময় নিয়াম এসে তার হাত ধরে নিয়ে যেতে লাগলো। কিরে, আমার হাত ধরে টানছিস কেন? আর তোরা সবাই এইভাবে মাঠে যাচ্ছিস কেন? তুই দেখলি না আমাদের সবাইকে মাঠে যেতে বললো? তাহলে কি লাভ? যেখানে স্যার আকাশের কথা শুনে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ছে, সেখানে আমরা থাকার তো কোনো মানেই হয় না। কিন্তু কে এই আকাশ, যার কথা শুনে সব ক্লাসের টিচার এবং স্টুডেন্ট বেরিয়ে আসছে মাঠে? আকাশও সেই কলেজের একটা গুন্ডা। তার নাম শুনলে ভার্সিটির সবাই থরথর করে কাঁপে, তার নাম শুনলে সবাই ভয় পায়। ও আচ্ছা। সবাই মাঠে এসে গোল করে দাঁড়ালো। মাঝখানে একজন ব্যক্তি এসে দাঁড়ালো, যার মুখ ভালো করে দেখতে পারছিল না। এমন সময় হঠাৎ ভার্সিটির সভাপতি ও নেতা আকাশ চৌধুরী, যার নাম শুনে ভার্সিটির সবাই ভয় পায়। যদিও লোকের সামনে কখনো কোনো খারাপ কাজ করেনি, কিন্তু কেউ যদি তার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে তাহলে তাকে কখনো নিস্তার দেয়নি আকাশ চৌধুরী। ভার্সিটির মাঠে সবাই গোল করে দাঁড়িয়ে আছে। এমন সময় ভিআইপি একটি গাড়ি নিয়ে আকাশ আসলো এবং তার পেছনে অনেকগুলো মোটরসাইকেল ও কার গাড়ি। আকাশ গাড়ি থেকে নামার সাথে সাথে তার বন্ধুরা নামলো এবং তার লোক আকাশকে আসতে দেখে সবাই রাস্তা ফাঁকা করে দিল গোল জায়গায় আসার জন্য। মাহিমও সরে দাঁড়ালো রাস্তা বানিয়ে দেওয়ার জন্য। আকাশের চোখে চশমা, অ্যাটিটিউড, স্টাইল, যে কোনো মেয়ে দেখলেই তার উপর ক্রাশ খেয়ে পড়বে। আকাশ যখন মাহিমের সামনে দিয়ে যেতেছিল, মাহিম তখন তার মুখের দিকে তাকিয়ে রইল এবং কিছু একটা চিন্তা করতে লাগলো। কিন্তু কি চিন্তা করতে লাগলো সেটা কারো জানা নাই। আকাশ ভিতরে আসলো, একজন লোক এসে তাকে চেয়ার দিল সেখানে বসার জন্য। আকাশ যেই চেয়ারে বসে পড়ল, একজন এসে তার হাতে হ্যান্ড মাইক দিল। আকাশ মাইকটি ধরে ভাষণ দিতে লাগলো। প্রিয় ভাই ও বোনেরা এবং শিক্ষক মহোদয়, আপনারা জানেন যে সামনে মাসে ভিপি নির্বাচন। আমি এই ভার্সিটির সভাপতির ছেলে, এই সুবাদে আমিও সভাপতি। কিন্তু প্রতিবারেই ভিপি নির্বাচন হয়, প্রত্যেকবার আমি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়লাভ করি। ঠিক এবারও সেটাই হবে। কিন্তু কেউ যদি আমার পথে কাঁটা হয়ে দাঁড়ায়, তাহলে সেই কাঁটা ছেঁটে ফেলতে আমার বেশি সময় লাগবে না। আকাশ একটা ঠান্ডা মস্তিষ্কের লোক, ঠান্ডা মাথায় সবার সাথে খেলতে ভালোবাসে। এখানেও কথা বলার মাঝে ঠান্ডাভাবে সবাইকে থ্রেট দিয়ে দিল। এই আকাশের ভয়ে কেউ ভার্সিটি ভিপি নির্বাচনে দাঁড়ানোর সাহস পায় না, এমনকি ভবিষ্যতে কেউ দাঁড়াবে কিনা সন্দেহ। প্রত্যেকবার ভিপি নির্বাচন করার কি দরকার তাহলে? প্রত্যেকবার যদি তুমি শুধু নির্বাচন করো তাহলে এমন নির্বাচন করার বেটার। বাংলা বিভাগের প্রধান প্রফেসর উপরে কথাটি যখন বলল, এটা শুনে আকাশ ছেড়ের দিকে তাকালো। কিছু সময় তাকিয়ে থেকে হ্যান্ড মাইকটা তার লোকের হাতে দিল এবং এগিয়ে গেল সেই স্যারের দিকে। তারপর কোনো কথা ছাড়াই ঠাস করে চর বসিয়ে দিল, যেটা দেখে ভার্সিটির সবাই অবাক হয়ে গেল।
কিন্তু এটা তো নতুন কিছু না। এর আগে অনেক শিক্ষক আকাশের হাতে মার খেয়ে এই ভার্সিটি ছেড়ে চলে গেছে। তোর সাহস তো কম নয়, তুই আমার মুখের উপর কথা বলছিস। তোর কি এই ভার্সিটিতে চাকরি করার কোনো ইচ্ছে নেই নাকি? যদি ইচ্ছে না থাকে তাহলে আমাকে বলবি, আমি তোকে এমনিতেই বের করে দিব। কিন্তু জান নিয়ে বের করে দেওয়ার ইচ্ছা আছে নাকি? ভার্সিটির এটা নিয়ম সরকারিভাবে যে এখানে ভোট হবে, কিন্তু এটা নিয়ম নয় যে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই হবে। আর আমি চাই না এই ভার্সিটিতে আমি যতদিন আছি ততদিন কোনো প্রতিদ্বন্দ্বিতা চাই না। আমি সবাইকে বলছি যে আমার উপরে কথা বলবে, আমি তাকে এই ভার্সিটির মাটিতে রেখে দেব। আকাশ রেগে কথাটি বলল। তার এমন কথা শুনে সবাই দুপা পিছিয়ে গেল ভয়ে। এরপর আকাশ অ্যাটিটিউড দেখিয়ে নিজের কলার ঝাঁকিয়ে সেখান থেকে চলে গেল। আকাশের লোকেরা সকল টিচার এবং ছাত্রছাত্রীদেরকে নিজের ক্লাসে যেতে বলল এবং তারা সেখান থেকে চলে গেল। সবাই নিজেদের ক্লাসে চলে গেল। মারুফ, মাহিম আর নিয়াম মাঠের মধ্যে দাঁড়িয়ে রইল। কিরে মাহিম, তুই এত কি চিন্তা করছিস? সবাই ক্লাসে চলে গেল আর তুই না গিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছিস? এই আকাশকে যতটা ঠান্ডা মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার থেকেও বেশি সে গরম। সে নিজেকে যতটা ভালো রেখেছে, এখানে তার থেকে বেশি খারাপ সে। আরে কথাগুলো আসতে বল, কেউ শুনে ফেলবে, তোর খবর হয়ে যাবে। এই ভার্সিটিতে সে একটু কমই খারাপ। কিছু কারণে তার বোন এই ভার্সিটিতে পড়ে আর তার বোনের সামনে যে বেশিরভাগ সময় ভালো থাকার চেষ্টা করে। তাছাড়া আমি শুনেছি যে সে এতটা খারাপ যে মানুষকে খুবই নির্মমভাবে খুন করে, কিন্তু প্রমাণের অভাবে তাকে কেউ কিছু করতে পারেনি। ও আচ্ছা, আমার আর ক্লাস করতে ভালো লাগছে না। তোরা ক্লাস করলে কর, না হয় বাসায় যা। আমিও বাসায় যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস। আর তুই কি ওখানে কাজ করতে আসবি না? আর তোরা যা, আমি 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত যে করেই হোক আসবনি। ওই সিটটা আমার জন্য বেটার মনে হয়। আচ্ছা ঠিক আছে বন্ধু। মাহিম তাদের থেকে বিদায় নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল এবং হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিল। নিজেদের আড্ডাখানায় বসে আছে বৃষ্টি ও তার দলের লোকেরা। সবাই চারপাশে দাঁড়িয়ে আছে এবং মাঝে টেবিলে বৃষ্টি ও তার 4 বন্ধু বসে আছে। ওরা যেখানে বসে আছে সেখানে সুমাইয়া আসলো, এসে একটি চেয়ার টেনে বসে বলল, কি রে, তোর আসতে এত লেট হলো কেন? আজ কেউ কি ক্লাস করতেছিলে? ক্লাস আর কই করতে পারলাম, বৃষ্টির ভাই এসে তো সব মাটি করে দিল। আজ আবার আকাশ ভাই কি করেছে ভার্সিটি গিয়ে? তুই তো জানিস সামনে ভিপি নির্বাচন। তোর ভাই আবারও ঠান্ডা মাথায় সবাইকে থ্রেট দিয়ে গেল। তোর ভাই যদি প্রত্যেকবার এমনই করতে থাকে তাহলে তো ভার্সিটিতে কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না। তুই তো জানিস তোর ভাই কতটা খারাপ, কিন্তু প্রকাশ করিস না। এমন চলতে থাকলে হবে বল? তুই সব সময় মানুষের উপকার করে বেড়াস, আর তোর ভাই আড়ালে থেকে কত যে খারাপ কাজ করে সেটা তোর অজানা। দেখ, আমার ভাইয়ের ব্যাপারে কিছুই বলবি না। আমার ভাই অনেকটাই ভালো। বৃষ্টির কথা শুনে সুমাইয়া মুচকি হাসলো, যেটা দেখে বৃষ্টির কিছুটা রাগ হলো, কিন্তু বন্ধু বলে কিছু বলল না। তোর ভাই এত ভালো, তাহলে ভার্সিটির টিচারের গায়ে হাত তোলে কেন? তাছাড়া প্রত্যেকবার কেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন হয়? তোর ভাই যদি এতটাই ভালো হয় তাহলে তুই তোর ভাইকে সরিয়ে দিয়ে এই ভিপি পদে তুই দাঁড়িয়ে পড়তো দেখি। এসব কি বলছিস তুই? সুমাইয়া, তোর মাথা ঠিক আছে? আকাশ ভাইয়া ভিপির পদে আছে আজ অনেক বছর হলো, আর তুই কিনা বৃষ্টিকে বলছিস এই পদে গিয়ে দাঁড়াতে? হ্যাঁ, আমি এই জন্যই বলছি যে ওর ভাই তো এতকাল শাসন করলো, এখন সেই করুক, করে দেখুক যে দুজন নির্বাচন করলে কতটা শান্তি থাকে, কে কতটা ভালো রাখতে পারে। আর তাই যদি ভালোভাবে সব কিছুই করে থাকতো তাহলে ওকে খুব সহজেই পদটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, ঠিক 1 মাস পরে তুই ভার্সিটির ভিপি নির্বাচনে আমাকে দেখতে পারবি এবং আমি হব নেতা। কথাটা তুই মিলিয়ে রাখিস। আর এই বৃষ্টি একবার যা বলে সেটাই করে। কথাগুলো বলে বৃষ্টির রাগ দেখে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। রিয়া আয়েশা টেবিলের উপর থেকে ক্যান নিয়ে খেতে লাগলো। তুই এভাবে বৃষ্টিকে রাগিয়ে দিলি কেন? আর তার ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বললি কেন? বৃষ্টি যে ভালো কাজ করে তার থেকে বেশি খারাপ কাজ করে তার ভাই আকাশ, কিন্তু বৃষ্টি সেটা বিশ্বাসই করতে চায় না। তুই জানিস না এই ভিপি পদ থেকে সে কতটা খারাপ কাজ করে। তাই আমি চাই এবার সে এই পদ থেকে সরে যাক,
তার জন্যই আমি বৃষ্টিকে সেই পথে দাঁড়ানোর জন্য উস্কে দিলাম। তুই যেটা করছিস সেটা অনেক ভালো কাজ করছিস, কিন্তু এটা দেখি যেন হিতে বিপরীত না হয়ে যায়। যা হবে সেটা পরে দেখা যাবে। তারা তো আপন ভাই বোন, এমন কোনো খারাপ কাজ হবে না আশা করি। সবাই মিলে গল্প করতে লাগলো এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো। এরপর রাতে রবিউল চৌধুরী এবং আকাশ খাওয়া দাওয়া করতেছিল এবং তাদের পাশে দাঁড়িয়ে বৃষ্টির মা খাবার বেড়ে দিতেছিল। খাবার খেতে বসে তারা বিভিন্ন রকম কথা বলছিল। হঠাৎ বাইরে থেকে গাড়ির শব্দ শুনতে পেল। তারা বুঝতে পারল যে বাইরে বৃষ্টির গাড়ি এসে দাঁড়িয়েছে। খাওয়া দাওয়া তারা চালিয়ে যেতে লাগলো। কিছু সময় পর বৃষ্টি ভিতরে প্রবেশ করলো। তারা তিনজনে বৃষ্টির দিকে তাকিয়ে তো অবাক হয়ে গেল, কারণ বৃষ্টি আজ মদ পান করেছে এবং ঢলতে ঢলতে এগিয়ে আসছে। বৃষ্টির মা মেয়ের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি তার দিকে এগিয়ে গেল। বৃষ্টি ভালো করে হাঁটতে পারছে না, তাই তাকে জড়িয়ে ধরল। তোর এই অবস্থা হলো কি করে? আর তুই আজ মদ পান করেছিস কেন? হ্যাঁ, কোনোদিন তোকে আমি এই ছাইপাশ নিতে দেখিনি। সেটা তোমার জানতে হবে না, তুমি আমাকে ছাড়ো। কথাটি বলে বৃষ্টি তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিজের মেয়ের শক্তির সাথে বৃষ্টির মা পারল না, তাই সে দূরে সরে গেল ধাক্কায়। বৃষ্টি তালমাতাল হয়ে খাবার টেবিলের কাছে এগিয়ে আসলো এবং একটি চেয়ার নিয়ে বসে পড়ল। কি হয়েছে মামনি? আজ কোনো খারাপ কিছু হয়েছে নাকি? তুমি এমন মদ পান করে এসেছো কেন, তাও আবার এতটা? এই কৈফিয়ত তোমাকে দিতে হবে কেন আমার? আমি ভার্সিটির সভাপতি হতে চাই, আর সেটা আমাকে বানাতেই হবে। বৃষ্টির মুখে এমন কথা শুনে তারা দুজন শকড। বৃষ্টি তাড়াতাড়ি এমন কথা বলবে যেটা তারা দুজন ভাবতে পারেনি। যে রাজত্ব আজ পর্যন্ত আকাশ কাউকে নিতে দেয়নি, আর আজকে সেই রাজত্ব নিজের বোন দাবিদার করছে। এটা ভাবতে অবাক লাগছে তার। এটা কি বলছিস বৃষ্টি? আমি আজ 10 বছর ধরে সেই রাজত্ব করছি, আর তুই কিনা আজ এসে সেটা বলছিস তোকে দিয়ে দিতে হবে? এটা কেমন কথা? তুই আগে কখনো তো এমন কথা বলিসনি। তোকে কে এই বুদ্ধি দিল আমাকে বল, আমি তাকে গিয়ে খুন করে ফেলবো। তাকে গিয়ে আর খুন করতে হবে না, আমি তোমাদের যেটা বলেছি সেটাই করতে হবে। আপোষে যদি তোমরা আমাকে সভাপতি ও ছাত্রলীগ নেতার পদ না দিয়ে দাও, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে ভোটে দাঁড়াবো। বৃষ্টি, তুমি মদ খেয়ে এসেছো, এই জন্য আবল তাবল বকছো। তুমি এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে নাও, সকালে উঠে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখনকার বিষয়ে এখন আমি সকালের জন্য অপেক্ষা করতে পারবো না মিস্টার চৌধুরী। তোমার মতামত কি আমাকে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, এই রাজত্ব থেকে আমি আকাশকে সরিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি এই রাজত্বের রানী। আকাশ ভোটে দাঁড়াবে না, তুমি ভোটে দাঁড়িয়ে জয়লাভ করবে। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি আগামীকাল এই খবরটা দেখতে চাই ভার্সিটিতে, তবে আমি বিশ্বাস করব। তা না হলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। তোমাকে সেটা করতে হবে না, যা করার আমরা করে নেব। রবিউল আকাশের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করলো। এরপর বৃষ্টিকে বলল। বৃষ্টি খাবার না খেয়ে চেয়ার থেকে উঠে নিজের রুমের দিকে ঢলতে ঢলতে চলে গেল। এদিকে আকাশ তো রেগে ফায়ার। নিজের আসন সে নিজের বোনকে দিয়ে দিতে হবে, সেটা আবার কখনো কল্পনা করতে পারেনি। বাইরের কেউ যদি এসে এই কথা বলতো, তাহলে সাথে সাথে তাকে গুলি করে খুন করে ফেলতো আকাশ, কিন্তু নিজের বোনকে তাই কিছু বলতে পারছে না। বাবা, তোমার মেয়ে কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। এমনিতে আমাদের কাজে বাধা দেয়, কিছু বলি না, কিন্তু এখন আমার রাজত্বের দিকে হাত বাড়াচ্ছে। কুল ডাউন আকাশ, কুল ডাউন। সঠিক সময় হলেই কি করতে হবে না হবে আমি ঠিক বুঝি। তোমার বোনকে রাজত্ব ছেড়ে দাও, তারপর আমি তোমাকে অন্য কিছু দিয়ে দিব। আকাশ রাগ দেখে খাবার রেখে সেখান থেকে চলে গেল বাড়ির বাইরে। রবিউল চৌধুরী আকাশের যাওয়ার দিকে তাকিয়ে রইল, এরপর নিজে খাওয়া দাওয়া শেষ করলো। মাইম দুপুরের পর সেই রেস্টুরেন্টে কাজ করতে এসেছিল। রেস্টুরেন্টের মালিক তো ভয়ে ভয়ে কাজই দিবে না, কিন্তু আবার দিয়েও দিয়েছে, কারণ মাফিয়া কুইন বৃষ্টি যদি তাকে কিছু বলে, এই জন্য আর পরে কিছু বলেনি। কাজ করতে করতে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা বেজে গেল। 7টায় তাদের ডিউটি শেষ, কিন্তু আজ একটু ওভারটাইম কাজ করলো তারা তিনজন। কাজ শেষ করে তারা তিনজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আমাদের তিনজনের বাড়ি তো একসাথে যাওয়া হবে না, কারণ আমার আর মারুফের বাড়ি একদিকে আর তোর বাড়ি তার উল্টো দিকে। তুই কি এখান থেকে একা যেতে পারবি? হ্যাঁ, তোরা কোনো চিন্তা করিস না, আমি একলা যেতে পারবো। তাছাড়া আমি এখনো ছোট্ট নই যে ভূত পেট দেখে ভয় পাবো। এখানে ভূত পেতের কথা না,
এই ঢাকা শহর ভূত প্রেতের থেকে বেশি ভয়ঙ্কর। এই শহরের মানুষগুলো তারা কখন যে কোন রূপে তোর সামনে চলে আসবে তুই বুঝতেই পারবি না। সমস্যা নেই, মনে হয় না আমাকে কেউ কিছু বলবে। তোরা চলে যা, আমি একা যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যাস। তোর যদি কিছু হয়ে যায় তাহলে বৃষ্টি আমাদেরকে ছাড়বে না। ভয় পাস না, কিছুই হবে না। আমি এখন যাচ্ছি, তোরা বাসায় চলে যা সাবধানে। ওদের দুজন থেকে বিদায় নিয়ে মাহিম উল্টো দিকে হাঁটা ধুলো। অন্ধকার রাস্তা দিয়ে সে হেঁটে চলেছে। মাঝে মাঝে ল্যাম্পপোস্ট আছে, সেটার আলো রাস্তা দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে আসলো। ল্যাম্পপোস্টের আলোতে এখন মাহিমকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। হঠাৎ চারপাশ থেকে কারা এসে ঘিরে ফেল মাহিমকে। মাহিম তো তাদের দেখে ভয় পেয়ে গেল, কারণ তাদের দেখতে একটু অন্যরকম। চুল বড় বড়, দেখতে গুন্ডাদের মতো লাগছে। তাদের প্রত্যেকের হাতে ছোট ছোট ছুরি। তাদের মাঝে একজন এসে মাহিমকে বলল, তোর কাছে যা আছে সব বের করে দে, নড়াচড়া একবারও করবি না। যদি চিৎকার করিস তাহলে ছুরি দিয়ে তোর পেট ফুটো করে দিব। দেখুন ভাই, আপনারা ভুল মানুষকে ধরেছেন। আপনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কিন্তু ডাকাতেদের মাহিমের কথা বিশ্বাস হলো না। দেখ, বেশি কথা বাড়াস না। যদি আমাদেরকে তোকে জোর করতে হয় তাহলে তুই বেঁচে থাকবি না। সত্যি আমার কাছে কিছুই নেই, না হলে আপনারা নিজে চেক করে দেখতে পারেন। মাহিমের কথা শুনে একজন ডাকাত তার কাছে এগিয়ে আসলো এবং পকেটে হাত দিয়ে চেক করতে লাগলো। সরাসরি চেক করে ফেলে এবং তখন হতাশ হয়ে গেল। বস বস, এর কাছে তো কিছুই নেই, কি করবো এখন? এই তো দেখছি আমাদের থেকেও বেশি ফকিন্নি। কি আর করবে, ওকে আমাদের সাথে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা পাবো। দয়া করে আমাকে নিয়ে যাবেন না। এই শহরে আমার কেউ নেই, আমার কাছে কোনো টাকা নেই। দয়া করে আমাকে ছেড়ে দিন। সেটা তো হবে না চান্দু, আমার খপ্পরে যে পড়েছে সে একদম শেষ হয়ে গেছে। চারজন মাহিমকে বাঁধলো এবং নিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছে সেটা মাহিম জানে না। হঠাৎ দুজন তাদের সামনে এসে দাঁড়ালো এবং তারা দুজন বন্দুক বের করে তাদের দিকে তাকলো। ওদের দুজনের হাতে বন্দুক দেখে তো তারা চারজন ভয় পেয়ে গেল। এই ছেলেটিকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা, না হলে তাদের খুন করে ফেলবে আমরা। দেখতেই তো পারছিস আমাদের হাতে বন্দুক আছে, একটা ট্রিগার চাপলেই তোরা শেষ। সেই ব্যক্তির কথা শুনে তারা চারজন ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। নিজের প্রাণ বাঁচাতে মাহিম এগিয়ে গিয়ে তাদের ধন্যবাদ দিল। তার দুজন মাহিমের সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এটা দেখে মাহিম বেশ অবাক হলো। দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। তারপর সকালে মাহিম ঘুমিয়েছিল। এমন সময় ডুপ্লিকেট চাবিতে দরজা খুলে ভিতরে বৃষ্টি প্রবেশ করলো। রুমে প্রবেশ করে দেখলো যে মাহিম ঘুমিয়ে আছে। ঘুমন্ত চেহারায় মাহিমকে এতটা নিষ্পাপ লাগছে যে বৃষ্টি তার দিকে একইভাবে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে থাকতেই কখন যে মাহিম উঠে পড়েছে সেটা তার খেয়ালই নেই। সে উঠে দেখলো যে তার রুমে বৃষ্টি দাঁড়িয়ে আছে এবং তার দিকে একইভাবে তাকিয়ে আছে। মাহিম তাকে কি বলবে সেটাও বুঝতে পারল না, কিন্তু এভাবে আর কত সময় থাকা যায়। তাই মাহিম বলেই ফেল, ম্যাম, আপনি কখন এসেছেন? আমাকে এসে তো ডাকতে পারতেন। মাহিমের কথা শুনে বৃষ্টির ধ্যান ভাঙল। এরপর সে অন্যদিকে তাকিয়ে নিজেকে সামলে নিল। সেটার প্রয়োজন মনে করি না, কিন্তু তুই কাল এত রাতে বাড়ির বাইরে কেন ছিলি? আর তোর যে একটুর জন্য ক্ষতি হয়নি। আপনি কিভাবে জানলেন? আমি কিভাবে জানলাম সেটা বড় ফ্যাক্ট নয়, কিন্তু তুই এত রাতে বাড়িতে ফিরবি কেন? তোকে বলেছিলাম না কাজে গেলে তাড়াতাড়ি ফিরবি? আমার কথা শুনিসনি কেন? আসলে কালকে রেস্টুরেন্টে স্পেশাল কিছু গেস্ট এসেছিল, এই জন্য লেট হয়ে গেছে। রাখ তোর স্পেশাল গেস্ট। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার। কিছু বলতে কেউ বৃষ্টি থেমে গেল। আচ্ছা, তুই রেডি হয়ে নিস। তুই এখন আমার সাথে বের হবি, এক জায়গায় আমার সাথে যাবি। কোথায় যাব ম্যাম? আমি যেখানে যাব তুইও সেখানে যাবি। আমি যদি তোকে জাহান্নামে নিয়ে যাই তাহলে সেখানেই যাবি তুই। কিন্তু আমার তো ভার্সিটি আছে, ক্লাসে যেতে হবে তো। রাখ তোর ক্লাস, আমি যা বলবো সেটাই করবি তুই। আর একটা কথা বললে কিন্তু বন্দুক দিয়ে তোর মাথায় খুলি উড়িয়ে দিব। মাহিম ভয় পেয়ে বৃষ্টিকে আর কিছু বলল না। ফ্রেশ হয়ে এসে বৃষ্টির আনা ব্রেকফাস্ট দুজনে খেয়ে নিল। এরপর সেই রুম থেকে বের হয়ে কোথাও যেন চলে গেল। এরপর, আপনি বৃষ্টিকে কিছু বলছেন না কেন? দিন দিন আমাদের কাটা হয়ে দাঁড়াচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন না। আমি তো সব বুঝতে পারছি,
কিন্তু কি করব? সে যে আমার মেয়ে, আমি তাকে তো কোনোভাবে কিছু করতে পারবো না। আপনি যদি কিছু করতে না পারেন তাহলে আমাকে বলেন, আমি করে ফেলছি। আমার তো আর তাকে সহ্য হচ্ছে না। ওর জন্য আমার কোটি কোটি টাকা লস হচ্ছে। সবুর করো আকাশ, কাটা যদি খুব বড় হয়ে যায় তাহলে সেটা কাটতে বেশি সময় লাগবে না আমার। কিন্তু তুই আজ গিয়ে ভার্সিটিতে ঘোষণা করে দিবি তোর বদলে এই সভাপতি এবং ছাত্রলীগ নেতা হবে মাফিয়া কুইন বৃষ্টি। ঠিক আছে বাবা। রোলেক্স গ্যাংয়ের লিডার আরকে মাস্ক পরে এসে বসে আছে এবং তার সামনে বসে আছে কন্ট্রাক্ট কিলার শুটার জেমস। জেমস একজন শার্প শুটার। কয়েক কিলোমিটার দূর থেকে কোনো একজনকে টার্গেট করে গুলি করে মেরে ফেলতে পারে। এমনভাবে অনেকের কন্ট্যাক্ট নিয়ে সে কিল করে ফেলেছে। আন্ডারওয়ার্ল্ডে তার নাম ডাক অনেক। সবাই তাকে কন্ট্যাক্ট কিলার নামে চেনে। যার প্রয়োজন হয় না কেন তাকে ডাকে। জেমস একজন রাশিয়ান নাগরিক। কয়েকদিন আগে আরকে তাকে কন্ট্যাক্ট দেওয়ার জন্য ডেকেছিল, আর আজকে তার সামনে হাজির হয়েছে। তোমাকে কেন ডেকেছি তুমি কি বুঝতে পেরেছো? তোমাকে আমি যে ছবিটা দিয়েছি সে ছবিটা হলো ঢাকা শহরের লেডি মাফিয়া কুইন বৃষ্টির। সে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি তাকে মেরে ফেলো। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আজ পর্যন্ত আমি যার কন্ট্যাক্ট নিয়েছি তাকে না খুন করে আমি থাকিনি, সেটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আন্ডারওয়ার্ল্ডের কন্ট্যাক্ট কিলার হিসেবে তোমার নাম নিয়ে অনেক নাম ডাক। এজন্য তো আমি তোমাকে ডেকেছি, অন্য কাউকে না ডেকে। এখন তুমি বলো, এই কিল করতে তুমি কত টাকা নেবে? 10,000 ইউরো চাই আমার, দিতে পারবেন কি? জেমসের কথা শুনে আরকে হাসি দিল, কারণ এই সামান্য তার কাছে হাতের মাইলা। ঠিক আছে, পেয়ে যাবে তুমি। আগে আমার কাজটা করে দাও। আমি আপনার কাজ করে দিব, কিন্তু তার আগে অ্যাডভান্স $5,000 দিন। ওকে, তোমার অ্যাকাউন্ট নম্বর আমার কাছে দাও। আমি আমার লোকদের দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। জেমসের নিজের অ্যাকাউন্ট তাকে দিয়ে দিল। আরও কিছু সময় আরকের সাথে কথা বলে মাফিয়া কুইন বৃষ্টির ছবিটি নিয়ে সেই রুম ত্যাগ করলো। জেমস চলে গেলেই আরকে নিজের মুখের মাস্ক খুলে ফেল এবং বেরিয়ে এলো সুদর্শন একটি যুবকের মুখ, যাকে দেখলে যে কেউ ভালো মানুষ মনে করবে। ম্যাম, আমরা কোথায় যাচ্ছি কিছু তো বলুন। সেই যে গাড়ি চালাতেই আছেন কিন্তু শেষ হচ্ছে না রাস্তা। চুপ করে পাশে বসে থাকো। আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোমাকে যেতে হবে, তাই এত কথা না বলে চুপ করে বসে থাকো, ওকে? বৃষ্টির ধমক শুনে মাহিম চুপ করে গেল এবং জানালাতে বাইরে তাকিয়ে রইল। বৃষ্টি এখন খারাপ লাগতে লাগলো যে সে মাহিমকে ধমক দিয়ে কথা বলেছে, কিন্তু বৃষ্টি কিছু বলল না। গাড়ি চালিয়ে এক এতিমখানার সামনে চলে আসলো। বৃষ্টি গাড়ি থেকে নামার সাথে সাথে সেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা চলে আসলো, যারা সে দিদিমণি করে ডাকতে লাগলো। তারা এসে সবই বৃষ্টিকে ঠেসে ধরলো। বৃষ্টি সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। দূর থেকে বৃষ্টির বন্ধুরা এগিয়ে আসলো। তারা আগে থেকে সেখানে ছিল, তার বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। বৃষ্টি আসার সাথে সাথে তাদের হাত থেকে চকলেটগুলো নিয়ে বাচ্চাদেরকে দিতে লাগলো। এটা নতুন কিছু নয়, প্রত্যেক মাসেই বৃষ্টি এখানে আসে বাচ্চাদের সাথে দেখা করতে। কেমন আছো তোমরা সবাই? এখানে থাকতে তোমাদের কোনো কষ্ট হচ্ছে না তো? আমাদের কোনো কষ্ট হচ্ছে না দিদিমণি, আমি অনেক ভালো আছি। কিন্তু তোমার সাথে আজ এই নতুন ছেলেটাকে? একজন মেয়ে মাহিমকে দেখে প্রশ্ন করলো। মাহিমের দিকে তাকিয়ে বলল যে সে আজ থেকে তোমাদের নতুন বন্ধু, তাই তাকে পরিচয় করিয়ে দিতে এখানে নিয়ে এসেছি। মাহিম, কাছে এসো আর এদের সাথে পরিচয় হয়ে যাও। বৃষ্টির কথা মতন মাহিম বাচ্চাদের ভিড়ের মাঝে চলে আসলো এবং নিজের পরিচয় দিয়ে তাদের সাথে গল্প করতে লাগলো। বৃষ্টি বাচ্চাদের রেখে ভিতরে চলে গেল ম্যানেজারের সাথে কথা বলতে। এখানেও কি এই ছেলেটাকে নিয়ে আসতে হবে বলতো? বৃষ্টি যেখানেই যাচ্ছে না কেন এই ছেলেটিকে নিয়ে যাচ্ছে? সেটা তো আমরা বুঝতে পারছি না। আবার শুনেছিল কি এই ছেলের পিছনে বৃষ্টি 2জন লোক লাগিয়ে রেখেছে যাতে কেউ তার কোনো ক্ষতি করতে না পারে। আমার তো সত্যি মনে হচ্ছে বৃষ্টি এই ছেলেটার উপর দুর্বল হয়ে গেছে। হতে পারে। একজন মাফিয়া কুইন কি কাউকে ভালোবাসতে পারে না? তারা দূরে দাঁড়িয়ে নিজেদের মাঝে আলোচনা করতে লাগলো। অন্যদিকে বৃষ্টি গিয়ে ম্যানেজারকে এক বান্ডিল টাকা দিল, যেটা প্রত্যেক মাসের খরচ। কখনো যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাকে জানাবেন আপনি। ঠিক আছে মামনি, সবার জন্য খাবার রান্না করা হয়ে গেছে, আপনি তাদের নিয়ে একসাথে এসে বসুন। আচ্ছা। খাবার আনা হয়ে গেছে। এটা শুনে সবাই চলে আসলো
এবং নিজেদের আসনে বসে পড়ল। বৃষ্টি বসলো এবং তার বন্ধুদেরকেও বসতে বলে তার পাশে বসলো। মজা মস্তি করে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে তাদের সাথে কিছু সময় খেলে বৃষ্টি বাসে যাওয়ার জন্য সে এতিমখানা থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলো। এমন সময় হঠাৎ বৃষ্টি ও মাহিম সবার আগে হাঁটছে এবং তার পিছনে বৃষ্টির দলের বন্ধুরা। মূলত তারা বৃষ্টির বাঁধানো একটা এতিমখানায় এসেছিল। খাওয়া দাওয়া করে সবাই একটু আনন্দ মস্তি করলো। এরপর তারা যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। বৃষ্টি এবং মাহিম যখনই গাড়ির কাছে আসলো, হঠাৎ মাহিমের নজর পড়ল গাড়ির কাছের দিকে। লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। এটা দেখে মাহিম তাতেই বৃষ্টির মাথার দিকে নজর দিল। ভালো করে লক্ষ্য করলো, দেখলো যে তার মাথার আশেপাশে লাল রঙের কিছু একটা ঘুরছে। মাহিম ভালো করে লক্ষ্য করে বুঝে গেল যে দূর থেকে কোনো স্নাইপারের লাল রোশনি বৃষ্টির মাথায় এসে লাগছে। মাহিম তাড়াতাড়ি করে বৃষ্টির হাত ধরে টান মেরে সরিয়ে নিল এবং বুলেটটা গিয়ে মাহিমের বাম বাহুতে লাগলো। গুলিটি মাহিমের বাম বাহু ছুঁয়ে বেরিয়ে গেল। আহ! ব্যথায় মাহিম উফ করে উঠল। হঠাৎ এমন হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হতভম্ব হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো যখন হাতটা তাকে টান মারল। এতদিনে মাহিম তাকে কখনো হাত ধরেনি। যদিও প্রথমে বৃষ্টির ভালো লেগেছিল যে মাহিম তার হাত ধরেছে, কিন্তু যখন মাহিম চিৎকার করে উঠল তখন বৃষ্টি বুঝতে পারল যে মাহিমের কিছু একটা হয়েছে। সাথে সাথে মাহিমের থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেখলো যে মাহিমের বাম বাহু থেকে রক্ত বেরোচ্ছে। মাহিম, এটা কি করে হলো? কে তোমার ওপর গুলি চালালো? কার এত বড় সাহস যে তোমাকে গুলি মারলো, তাও আবার আমার সামনে? ম্যাম, আপনি এত কথা বলবেন না, তাড়াতাড়ি গাড়িতে বসুন। এই গুলিতে আমার জন্য নয়, আপনার জন্য ছিল। মাহিমের কথা শুনে বৃষ্টি আশেপাশে বিল্ডিংয়ে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাড়াতাড়ি করে মাহিমকে নিয়ে বৃষ্টি গাড়িতে উঠে পড়ল। বৃষ্টি মাহিমের হাত চেপে ধরে আছে যেন রক্ত বের না হয়। বৃষ্টি ড্রাইভারকে তাড়াতাড়ি হসপিটালের দিকে নিয়ে যেতে বলল। এরপর গত দিনের মতন আজকেও ভার্সিটির সকল শিক্ষকদের ছাত্রছাত্রীরা মাঠে এসে দাঁড়িয়েছে। কিছু সময়ের মাঝে সেখানে আকাশও চলে আসলো। কাউকে কোনো কথা বলতে না দিয়ে একটি মাইক হাতে নিয়ে সে বলা শুরু করলো। আপনাদের ডেকেছি আমি এই কারণে যে এই বছর আমি আর ভার্সিটির সভাপতি এবং ছাত্রলীগের নেতা থাকবো না। আকাশের মুখে এমন কথা শুনে বেশিরভাগ শিক্ষার্থী মনে মনে অনেক খুশি হয়েছে, কারণ আকাশের মতন খারাপ মানুষ ভার্সিটির সভাপতি না থাকাই ভালো। কারো খুশি হওয়ার দরকার নেই, কারণ আমি সভাপতি বা ছাত্রলীগ নেতা থাকবো না, ঠিক আছে? কিন্তু আজ থেকে এই পদে থাকবে আমার ছোট্ট বোন মাফিয়া কুইন বৃষ্টি। মাফিয়া কুইন বৃষ্টি হবে ছাত্রলীগ নেতা ও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, সাথে কিছুটা ভয় পেতে লাগলো, কারণ মাফিয়া কুইন বলে কথা। ভার্সিটিতে এসে তাণ্ডব না করলেও ভার্সিটির বাইরে সে যে কতটা ভয়ানক সেটা সবাই ভালো করে জানে। আমার এই কথায় যারা অমত আছে সে আমার সামনে এসে বলুক, আর যদি কারো অমত না থাকে তাহলে আমার বোনকে সবাই সদরে গ্রহণ করবেন। যদিও ভার্সিটিতে পড়া অবস্থায় কখনো ভার্সিটির সভাপতি হওয়া যায় না, কিন্তু এখানে বৃষ্টি মন্ত্রী এবং তার ভাইয়ের ছিল সভাপতি। এই জন্য কেউ কোনো কথা বলতে পারলো না, সবাই নীরবে মেনে নিল। কেউ যদি এটা অমতে গ্রহণ করে তাহলে আকাশকে যদি জানে তাহলে তো তার জান জায়জে অবস্থা হয়ে যাবে। এখন আপনারা যেতে পারেন, তবে হ্যাঁ, আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না, কিন্তু সেখানে আমার বোন দাঁড়াচ্ছে। তাই বলে যদি কেউ তার বিরুদ্ধে ভোটে দাঁড়ায় তাহলে বুঝতেই তো পারছো এর আগের মতন অবস্থা হবে তাদের। মাইন্ড। নিজের গাড়ি নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল আকাশ, তার সাথে তার সকল লোকগুলো বেরিয়ে গেল। ভার্সিটিতে এখন একটি মতামত জায়গা পরিণত হয়েছে। সবাই নিজেদের মতামত প্রকাশ করতে লাগলো একে অপরের, কিন্তু আকাশ থাকলে কেউ কিছু বলতে পারতো না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, তাই না আবির? বৃষ্টির পাওয়ার ভার্সিটির বাইরে তো রয়েছেই, এখন আবার ভার্সিটিতেও হয়ে গেল। এখন তো আমরা তার সাথে পেরে উঠবো না। ভার্সিটির সভাপতি এবং ছাত্রলীগ নেতাই যদি হয়ে যায় তাহলে তো তার পাওয়ার আরও বেড়ে যাবে। সে তো নিজেকে এখন ছোট মনে করবে না। একটা মাফিয়া কুইন আর ছাত্রলীগের নেতাও ভার্সিটিতে সভাপতি হলেও সে বড় সিংহ হয়ে যায় না। সিংহ হতে হলে দম থাকা লাগে। সিংহ হতে গেলে পুরুষ হতে হয়, পাওয়ার থাকলে হয় না, থাকতে হয় মাইন্ড। আর মাইন্ডে যে যত এগিয়ে যায় তার পাওয়ার তত। হয়তো বেশি কাছে পাওয়ার আছে, কিন্তু আমার কাছে আছে মাইন্ড। বৃষ্টির সাথে আমি এই মাইন্ড গেম খেলবো।
তুই যে কি করবি আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু যে কোনোভাবে কিছু একটা করতেই হবে। এই বৃষ্টি আমার পথের কাটা, তাকে যে করে হোক এখান থেকে সরাতে হবে। আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি, কিন্তু তোকেও আরেকটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে আমাকে তাড়াতাড়ি বল। যে কাজ দিস না কেন আমি করেই ছাড়বো, কারণ বৃষ্টিকে ওখান থেকে সরাতে হবে। ওর এমন দিমাগ আমার আর ভালো লাগছে না। তাহলে শোন। আবির নীলার কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে নীলার মুখে হাসি ফুটে ওঠে। বৃষ্টি মাহিমকে নিয়ে তার বাংলোতে আসলো। মাহিমের বাহুতে ব্যান্ডেজ, কারণ তার হাতে গুলি লেগেছে। মাহিমকে নিয়ে এসে তার বেডে শুইয়ে দিল বৃষ্টি। তুমি নিজের জীবন বাজি রেখে কেন আমাকে বাঁচাতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কিভাবে ক্ষমা করব বলো? কি যে বলেন ম্যাম, আমার কিছু হলে তো এই পৃথিবীতে কাঁদার মতো কেউ নেই, আর না আমার উপর নির্ভর করে কেউ বেঁচে আছে। কিন্তু আপনার কিছু হয়ে গেলে অনেক মানুষ আছে যাদের জীবনে কষ্ট নেমে আসবে। তাই বলে নিজের জীবনকে তুচ্ছ করে তুমি আমার জীবন বাঁচাবে? আপনি বাসায় যান, এখন আমার খুব ক্লান্ত লাগছে। আজ আমি এখান থেকে যাচ্ছি না। আজ আমি তোমার সাথেই শুয়ে থাকবো এখানেই। কি বলছেন আপনি? আরে তুমি যেমন ভাবছো তেমন নয়। তুমি এই রুমেই থাকবে আর আমি অন্য রুমে থাকবো। এখন তুমি বেশি কথা না বলে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আমি কিন্তু এখানেই আছি। বৃষ্টি সোফায় গিয়ে বসলো। মাহিম ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে ঘুম আসছে না। যদি একটি মেয়ে রুমের ভিতর থাকে তাহলে কিভাবে ঘুম হয় কারোর? কি হলো, তুমি ঘুমোচ্ছ না কেন? এভাবে ওপাশ এপাশ কেন করছো? তোমার হাতে তো ব্যথা লাগবে। ম্যাম, আপনি এই রুম থেকে যান, তা না হলে আমার ঘুম হবে না। কেন কেন বলতে পারবো না আমি, আপনি যান। মাহিমের কথা শুনে বৃষ্টি তো গেল না। সে আরও বিছানায় উঠে পড়ল এবং তার পাশে শুয়ে পড়ল। বৃষ্টির মনে কি চলছে সেটাও অজানা। মাহিম কিছু বলতে যাবে, তার আগেই উনি নিজের বন্দুক বের করে বিছানার উপর রাখলো, যেটা দেখে মাহিম আর কিছু বলতে পারল না। চোখ বন্ধ করে শুয়ে রইল। কখন যে ঘুমিয়ে গেছে সেটা টের পেল না। কিছু সময়ের মাঝে বৃষ্টিও সেখানে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে বৃষ্টির ঘুম ভেঙে গেল। দেখলো যে মাহিমের পাশে ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি করে উঠতে গেল, কিন্তু হঠাৎ পায়ে ব্যথা পেয়ে গেল। বৃষ্টি দেখলো যে তার পায়ে উপর পা তুলে দিয়ে ঘুমিয়ে আছে মাহিম। বৃষ্টি আত্মাকে ডিস্টার্ব করতে চাইল না, এই জন্য সেও একইভাবে ঘুমিয়ে রইল। তারা দুজন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কিন্তু অন্যদিকে যে তাদের মারার জন্য কেউ উঠে পড়ে লেগেছে সেটা তাদের জানার বাইরে। এরপর কয়দিন রাতে মাহিমের পাশে বৃষ্টি ঘুমিয়েছিল। বেশ কিছুদিন ধরে বৃষ্টি নিজের বাসায় থাকে না এবং মাহিমের রুমেই থাকছে সে। কিন্তু কেন সেটা মাহিমের অজানা। বৃষ্টি একজন মাফিয়া কুইন, তাকে কিছু বলতে পারছে না। বৃষ্টির পায়ের উপর পা তুলে মাহিম ঘুমিয়ে আছে। হঠাৎ বৃষ্টির ফোনে একটি কল আসলো। কলটা রিসিভ করে যেটি শুনতে পেল, তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে পড়ল। মাহিমের পা সরিয়ে দিয়ে চুপি চুপি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। বৃষ্টি নিজের গাড়ি নিয়ে সেই বাংলো থেকে বেরিয়ে পড়ল। বৃষ্টির সাথে আজ কেউ নেই। এত রাতে বৃষ্টি কাউকে ডাকতে চাইল না, এজন্য একলাই কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে লাগলো। আধা ঘন্টা গাড়ি চালানোর পর একটা বস্তির সামনে চলে আসলো। চারপাশে শুনশান এলাকা। বৃষ্টিকে যে ফোন করেছিল সে তাকে খবর দিয়েছে এই বস্তির মাঝেই ড্রাগস সাপ্লাই হবে, এজন্য সে তাড়াতাড়ি করে এখানে চলে আসলো। রাস্তার এক কোণে সে দাঁড়িয়ে রইল এবং অপেক্ষা করতে লাগলো যে কখন ড্রাগসের ডিল হয়। বেশ কিছু সময় থাকার পর সেখানে একটি গাড়ি আসলো এবং গাড়ি থেকে 10 থেকে 12 জনের বেশি মানুষ নামলো। বৃষ্টি ভাবলো যে এরাই হয়তো ড্রাগসের ডিল করতে এসেছে, কিন্তু পরক্ষণেই কাউকে দেখলো না, তাই অপেক্ষা করতে লাগলো। কিন্তু তাকে অবাক করে দিয়ে 10 থেকে 12 জন লোকগুলো বৃষ্টির কাছে চলে আসলো। আরে মাফিয়া কুইং যে, তাহলে তার কাছে খবর চলে গেছে যে এখানে ড্রাগসের ডিল হতে চলেছে। আমার এলাকায় এমন 2 নম্বরই কাজ করবি আর আমার কাছে এই খবর যাবে না? এটা কোনো মানে আছে বলতো? তোরা কাদের সাথে ডিল করবি? তারা তো এখনো আসলো না। বৃষ্টির কথা শুনে সবাই হাসতে লাগলো। তাদের হাসি শুনে বৃষ্টি অবাক হয়ে গেল। এমন প্রশ্নে হাসার কি আছে যেটা বুঝতে পারছে না। কি রে, তোরা কি পাগল হয়ে গেলি নাকি? আমার কথা শুনে তোরা হাসছিস কেন?
নাকি কিছু সময় পর তোদের মৃত্যু হবে এই কথা ভেবে তোরা পাগল হয়ে হেসে যাচ্ছিস? মাফিয়া কুইন, তুই তো একটা গাধা পাগল। এক অচেনা লোকের কথা শুনে তুই এখানে চলে এসেছিস আমাদেরকে ধরতে। আমরা তো তোকে এখানে প্ল্যান করে নিয়ে এসেছি, কারণ আজকে তোর শেষ দিন। আজকে আমরা মরবো না, মরবি তুই। তোর অত্যাচার অনেক সহ্য করেছি, আর না, তোর জন্য আমরা কোনো শান্তিতে কাজ করতে পারছি না। আজকে মুখ্যণ সুযোগ এসেছে তোকে মেরে উপরে পাঠিয়ে দেওয়ার। তাদের মধ্যে আলিফ নামে লিডারের কথা শুনে বৃষ্টি সবার মুখের দিকে তাকালো, তারপর অট্ট হাসিতে ফেটে পড়ল। তোরা এই কয়েকজন মাত্র চুনোপুটি নিয়ে নাকি আমার সাথে মারামারি করতে এসেছিস? তোরা তো আমার হাতের খেলনা মাত্র। তোদের সাথে আমার মারপিট করতে লজ্জা লাগে, কারণ তোদের সাথে মারামারি করলে আমার 2 মিনিটও লাগবে না। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি এই মালটাকে মেরে ফেল। আজকে তার দলের কেউ নেই যে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে। আমি একাই একজন বাঘিনী, আমাকে বাঁচাতে কোনো লোকের প্রয়োজন হয় না। বৃষ্টি গাড়ি থেকে নামলো, নামার সাথে সাথে তারা বৃষ্টির ওপর অ্যাটাক করলো। সবার হাতে ছোট ছোট ছুরি আছে, সেটা দিয়ে বৃষ্টিকে মারতে চাচ্ছে, কিন্তু সঠিকভাবে পারছে না, কারণ বৃষ্টি একজন পারফেক্ট মাফিয়া। সে খুবই পারফেক্টভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারছে। বৃষ্টি সবাইকে প্রতিরোধ করতে লাগলো এবং এক এক করে মারতে লাগলো, কিন্তু এতজনের সাথে সে সহজে পেরে উঠছে না। 2-1টা ছুরির আঘাত তার গায়ে লেগে রক্ত ঝরছে। তোরা কিভাবে ফাইট করছিস? আমার মতো একটি মেয়ের সাথে তোরা পারছিস না? তোদের তো লজ্জা হওয়া উচিত। বৃষ্টির এমন কথা শুনে তাদের লিডার আলিফ অনেকটা রেগে গেল এবং নিজে এসে তার সাথে ফাইট করতে লাগলো। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই করছে, কেউ কারোর থেকে কম নয়। এরই মাঝে বাকি লোকেরাও শোয়া থেকে উঠে দাঁড়ালো এবং বৃষ্টিকে আঘাত করতে লাগলো, কিন্তু খুব নিখুঁতভাবে বৃষ্টি তাদের প্রতিহত করতে লাগলো। হঠাৎ পিছন থেকে একজন এসে বৃষ্টির মাথায় রড দিয়ে আঘাত করলো, সাথে সাথেই বৃষ্টি একটু ছিটকে রাস্তার উপর পড়ে গেল। মাথায় হাত দিয়ে পিছনে ঘুরে তাকালো, কিন্তু ভালো করে তার মুখ দেখতে পারছে না যে কে তাকে আঘাত করেছে। আস্তে আস্তে বৃষ্টির সামনে এগিয়ে আসলো। বৃষ্টি শুধু তার পা দেখতে পাচ্ছে, মুখের দিকে তাকিয়ে দেখলো যে জোকার মাস্ক লাগানো। লেডি মাফিয়া কুইন আজ অসহায়ের মতন রাস্তায় পড়ে আছে, কিন্তু তাকে বাঁচানোর মতন কেউই নেই। আজকে কেউ তাকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আজকে মরণ ফাঁদে পা দিয়েছিস। আল্লাহ যদি চায় তাহলে আমি সবাইকে মেরে এখান থেকে চলে যাব, তোরা কেউ কিচ্ছু করতে পারবি না। আর বাঘিনী কখনো মারা যায় না, সে আহত হলেও একজন বড় মাফিয়া। রাস্তায় পড়ে আছিস, তবুও তোর তেজ এখনো যায় নাই। বস, আপনি এখন যেতে পারেন, আমরা একে দেখে নিচ্ছি। আলিফের কথা শুনে রোলেক্স গ্যাংয়ের লিডার আর কে একবার তার দিকে তাকালো আর একবার বৃষ্টির দিকে তাকালো, এরপর তার কানের কাছে কি বলল, গুড বাই মাফিয়া কুইন। তোকে অনেকদিন থেকে মারার চেষ্টা করছিলাম, কিন্তু পেরে উঠছিলাম না, কিন্তু আজ সেটা সফল হলো। তোর মতন ছোট একজনকে মেরে আমি নিজের হাত গন্ধ করব না। তোকে মারার জন্য আমার এসব লোকই যথেষ্ট। এই কথা বলে আর কে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। নিজের পথে নিজে চলে গেল আলিফ। এসে লেডি কুইনের কাছে আসলো। অনেক দিনের ইচ্ছা, আমি তোকে নিজের হাতে মারবো, কারণ তোর জন্য আমার মতো ছেলেকে অনেক অপমান করেছে। লাতি যারাও খেতে হয়েছে, এমনকি নিজের জানটাও দেয়া লাগতো। আমাকে মারা এত সহজ নয়। তোদের বস আর কে হয়তো জানে না আমি কতটা ডেঞ্জারাস। কথাটি বলে বৃষ্টি উঠে দাঁড়ালো। মাথা থেকে রক্ত ঝরছে, এজন্য তার শরীর দুর্বল হয়ে গেছে। তবু নিজের মনের জেদ ধরে উঠে দাঁড়ালো এবং তাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নিতেছিল। সবাই গোল হয়ে বৃষ্টিকে ঘিরে ধরলো, ঘুষি মারতে লাগলো, কিন্তু বৃষ্টি সেটাকে প্রোটেক্ট করতে লাগলো, কিন্তু ভালোভাবে তাদের মারতে পারছে না। আর একটাই কারণ, তার মাথায় আঘাত। হঠাৎ একজন এসে তার পেটে লাথি মারলো, সাথে সাথেই ছিটকে নিচে পড়ে গেল। বৃষ্টি আবার উঠে দাঁড়ালো। মাহিমের কাছে ছিল, এই জন্য সে বন্দুক নিয়ে যায়নি বাসা থেকে, না হলে এদের এক একটাকে গুলি করে কপাল ফুটো করে দিত, কিন্তু আফসোস সেটা আজ করতে পারছে না। বৃষ্টি এবার নিজের উপরেই রাগ হচ্ছে, কেন যে সে বন্দুক রেখে আসতে গেল। আমার পা ধরে ক্ষমা চা, তাহলে আমি তোকে কম কষ্ট দিয়ে মারবো, না হলে তোকে এমনভাবে মারবো যে সবাই ভয়ে কাঁদবে তোর লাশ দেখে।
আমি হলাম ঢাকা শহরের লেডি মাফিয়া কুইন, যার কথা শুনে সকল মাফিয়ারা ভয়ে ল্যাজ গুটিয়ে পালায়। আর তুই কিনা আমাকে বলছিস আমি তোর পা ধরে মাপ চাইবো? হাসালি রে, খুব হাসালি। একটু পর তুই আমার পা ধরে মাপ চাইবি। এই সবাই তাড়াতাড়ি মেরে ফেল ওকে, অনেক সময় গেল। আলিফের কথা শুনে তার লোকগুলো ছোটাছুটি করে গাড়ি থেকে বড় ছুরি নিয়ে আসলো এবং বৃষ্টিকে মারতে গেল। কিন্তু হঠাৎ করে সেখানে এক বাইকারের আবির্ভাব হলো। তার মুখে একটা হেলমেট। বাইকার এসে আলিফের লোকগুলোর গায়ে সাথে গাড়ির চাকা দিয়ে ধাক্কা দিল। আলিফের কথা শুনে যখন সবাই বড় ছুরি নিয়ে বৃষ্টিকে মারতে যাবে, এমন সময় সেখানে আবির্ভাব হয় এক আগন্তুকের। এসে সে নিজের বাইক দিয়ে ধাক্কা মারে ৩-৪ জন লোককে। তারা সবাই ছিটকে দূরে গিয়ে পড়ে। হঠাৎ এমন আবির্ভাব দেখে আলিফ অবাক হয়ে গেল। কে এই লোক? কেউ তার মুখ দেখতে পারছে না। হঠাৎ বাইকের হেলমেট, তার মুখ ঢাকা গা, তার ব্ল্যাক টি শার্ট এবং ব্ল্যাক প্যান্ট এবং পায়ে শু, বলতে গেলে তার পুরো শরীর ব্ল্যাক পোশাকে ভরপুর। কালো হেলমেটের জন্য তার মুখ ভালো করে দেখাও যাচ্ছে না যে সে লোকটি কে। কে তুই? আর আমাদের কাজে এসে বাধা দিচ্ছিস কেন? তুই কি দেখছিস না আমরা কতজন এখানে আছি? তোরা যতদিনই থাকিস না কেন, তোরা আমার কাছে বাচ্চা, আর বাচ্চাদের সামনে শের তো আসতেই পারে। তুই নিজেকে শের ভাবিস তাই না? কিন্তু আমরা হলাম এই এলাকার টপ মাফিয়া লোক। আমাদের কাছে কেউ পাত্তা পায় না। সামনে দেখছিস লেডি মাফিয়া মাটিতে পড়ে আছে, আর তুই কোথাকার কে? আমি কোথাকার কে হতে যাব কেন রে? আমি হলাম বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রকস্টার দ্য শ্যাডো কিং MK, যার কথা শুনলে সব বড় বড় মাফিয়াদের বুকে ভয় লেগে যায়, যার নাম শুনলে সবাই ভয়ে বাড়িতে লুকিয়ে পড়ে, যার আবির্ভাবে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আলিফও তার সাথে থাকা লোকগুলো সবাই আগন্তুকের কথা শুনে ভয় পেয়ে গেল এবং 2 পা করে পিছিয়ে গেল। তাদের সবার গলার পানি শুকিয়ে এলো, ভয়ে ঢোক গিলতে লাগলো। আমার নাম শুনে তোদের এই অবস্থা? তাহলে ভাব আমি কতটা ভয়ঙ্কর। এবং আমার হাতে যদি মরতে না চাস তাহলে এখান থেকে চলে যা। আমি হলাম আজরাইল। আমি হলাম আজরাইলের থেকেও বেশি ভয়ঙ্কর, কঠিন মৃত্যু দিয়ে থাকি। তাই তোদের ভালোর জন্যই বলছি, এখান থেকে চলে যা। এমকের কথা শুনে আলিফ অনেকটা ভয় পেলেও নিজেকে শান্ত রেখে তার কথায় উত্তর দিল। তাহলে তুই রকস্টার কিং? বসের কাছে এমনকি খবরের কাগজে তোর নামে অনেক কিছু পড়েছি। তুই নাকি অনেক ভয়ঙ্কর, এটা সামনে থেকে দেখতে চাই। তবে তুই ভুল জায়গায় চলে এসেছিস। আমার এলাকায় এসে প্রচণ্ড ভুল করেছিস, কারণ আমার এলাকায় আমি কিং, অন্য কিংয়ের প্রয়োজন হয় না। আর তুই এখান থেকে বেঁচে ফিরবি না। এই লেডি মাফিয়া কুইংকে মারার সাথে সাথে তোকেও মেরে ফেলবো। তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে রে। তোদের মনে হচ্ছে জীবনে মায়া দয়া নেই, এই জন্য এখনো এখানে আছিস। তোদের একটা সুযোগ দিয়েছিলাম এখান থেকে চলে যাওয়ার, কিন্তু তোরা না গিয়ে আবার আমার মুখের উপরে কথা বলছিস। এখন তাহলে বুঝিয়ে দিতে হবে যে আমি কতটা ভয়ঙ্কর। যেখানেই যাই না কেন সেখানকার কিং হয়ে যাই। আমিও দেখতে চাই তুই কত বড় ভয়ঙ্কর রকস্টার কিং। তার নাম শুনলে কিনা বড় বড় মাফিয়ারা ভয় পায়। আজ আমি তোকে মেরে হয়ে যাব রকস্টার কিং। সবাই আমার নাম শুনে ভয় পাবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মারতে আয় দেখি, তোর দম কত। এমকের কথা শুনে আলিপদার লোকেদেরকে মারতে বলল এমকে, কিন্তু সবাই ভয় পেয়ে যেতে লাগলো। কারণ কম বেশি সবাই জানে যে রকস্টার দ্য শ্যাডো কিং কতটা ভয়ঙ্কর। চিৎকার দিয়ে তাদের মারতে বলল রকস্টার কিংকে। নিজের বসের রেগে কথা বলা শুনে তারা সবাই তেড়ে আসতে লাগলো এমকে মারার জন্য। এদিকে বৃষ্টি এখনো বেডের উপর বসে আছে। সে শুধু তাকিয়ে দেখছে, কারণ কোনো এক ব্যক্তি এসে তাদের প্রতিহত করছে এবং তাদের হাত থেকে বৃষ্টিকে বাঁচানোর চেষ্টা করছে। তার কানে শুধু একটা কথাই বাজে, আর সেটা হলো এই ব্যক্তিটি আর কেউ নয়, দ্য রকস্টার কিং শ্যাডো। তারা সবাই এক এক করে আসতে লাগলো। তারা সবাই এসে এমকে ঘিরে ধরলো। এটা দেখে এমকে মুচকি হাসলো, যেটা সবার আড়ালে রয়ে গেল। এমকের এটা দেখে বেশি হাসি পেল যে নিজের জীবনের মায়া ত্যাগ করে তাকে মারতে চলে এসেছে, কিন্তু তারা তো তার কাছে খুবই বাচ্চা। তারা সবে মিলে
যখন এমকে আক্রমণ করলো। এমকে নিজের প্যান্টের পকেট থেকে ছোট্ট একটি ড্যাগার বের করলো, যেটা তার খুবই পছন্দের। সেটা নিয়ে এক এক করে সবাইকে মারতে লাগলো। কারোর হাতে, কারোর পায়ে, কারোর বুকে, কারোর গলায় চালিয়ে দিল। আলিফ শুধু এমকে কিছু বের করতে দেখলো, কিন্তু কখন যে নিজের লোকেদের উপরে সেটা চালিয়ে দিয়েছে সেটা টেরি পেল না। এতটা গতি ছিল এমকে। ধপাস ধপাস করে তার লোকগুলো মাটিতে পড়ে কাতরাতে লাগলো। উঠে দাঁড়ানোর শক্তি পেল না। তুই কোন জায়গায় এসে পাঙ্গা নিয়েছিস? হয়তো তুই আসবি, শিখে যাবি, আমার বস তোকে শীঘ্রই মেরে ফেলবে। তোর বস আর কে খুব তাড়াতাড়ি আমার হাতে মারা পড়বে, কিন্তু আফসোস সেটা তুই দেখতেও পারবি না, কারণ আমি আজকে তোকে মেরে ফেলবো। এমকে এর হাসিটা যতটা ভয়ানক লাগলো যে আলিফের রুহু কেঁপে উঠল। তার লোকগুলো আর উঠে দাঁড়ানোর শক্তি পেল না। এটা দেখে আলিফ সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু সেটা বৃথা চেষ্টা হলো, কারণ এমকে নিজের ড্যাগারটা ছুঁড়ে মারল। সেটা কি ক্যাচ করে আলিফের গলায় গিয়ে লাগলো। সাথে সাথে তার গলা কেটে গেল, ফিনকি ছেড়ে রক্ত বেরিয়ে যেতে লাগলো। এমকে হাঁটতে হাঁটতে তার কাছে গেল এবং নিজের পছন্দের ড্যাগারটা গলার কাছ থেকে বের করে নিল এবং হেঁটে এসে বৃষ্টির কাছে আসলো। তারপর বৃষ্টির হাত ধরে দাঁড় করালো। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? শুনলাম আপনি নাকি লেডি মাফিয়া কুইন। তাহলে এত রাতে একলা কেন ঘুরে বেড়াচ্ছেন? সাথে তো কাউকে রাখা উচিত ছিল। আমি একদম ঠিক আছি। আসলে হঠাৎ একটু জরুরি প্রয়োজনে বাইরে আসতে হয়েছিল। খবর পেয়েছিলাম যে এখানে ড্রাগস ডিল হবে, কিন্তু এসে শুনলাম যে তারা নাকি আমাকে ফাঁসানোর জন্য এখানে নিয়ে এসেছে। একজন লেডি মাফিয়া কুইন হয়ে এতটা বোকামি করবে সেটা ভাবা যায়? যাই হোক, পরের বার থেকে সাবধানে থাকবেন। প্রত্যেকবার তো আর আমি আপনাকে বাঁচাতে আসবো না। আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসছি। আমার সাথে আসুন। আমার গাড়ি আছে, আমি একা চলে যেতে পারবো। আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি একলা যেতে পারবেন, কারণ কয়েকজনের ছুরির আঘাত পেয়েছেন। আপনার গাড়ি আপনার লোকজনদের এসে নিয়ে যেতে বলবেন। আসুন তাড়াতাড়ি, আমার বেশি সময় নেই। এমকে হেঁটে নিজের গাড়ির কাছে গেল এবং বাইকে উঠে পড়ল। বাইক নিয়ে বৃষ্টির কাছে আসলো এবং তাকে বাইকের পেছনে বসতে বলল। বৃষ্টি কিছু একটা ভেবে গাড়িতে উঠে বসলো। আমাকে এক হাত দিয়ে শক্ত করে ধরুন, না হলে পড়ে যাবেন তো। সেটা দরকার হবে না, আমার অভ্যেস আছে বাইকে ওঠার। হয়তো আপনার অভ্যাস আছে, কিন্তু আমার বাইকে ওঠার অভ্যাস আপনার নাই। তাই যেটা বললাম সেটাই করেন। আমি বেশি কথা শুনতে পছন্দ করি না। লেডি মাফিয়া হলো বৃষ্টি কেন জানি রকস্টার কিং এর সামনে কেমন জোর গলায় কিছু বলতে পারল না। সে এমকে শক্ত করে ধরলো। এমকে বৃষ্টির কাছ থেকে তার বাসার ঠিকানা চেয়ে নিল এবং এমকে বাইক চালানো শুরু করলো। বাইক চালানো শুরু করলে বৃষ্টি বুঝে গেল কেন এমকে তাকে শক্ত করে ধরার জন্য বলেছিল, কারণ এমকে অনেকটা জোরে গাড়ি চালাচ্ছে, যেটা স্বাভাবিক মানুষের চেয়েও দ্রুত গতিতে। বৃষ্টিকে তার বাসার সামনে নামিয়ে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল এমকে। তারপর সকালে প্রত্যেকটি খবরের চ্যানেলে শুধু একটি খবর দেখাচ্ছে, আর সেটা হলো ঢাকা শহরের একটি জায়গায় 12 থেকে 13 জনের লাশ পাওয়া গেছে, আর প্রত্যেকটির গায়ে শরীরে আঘাত দেখা গেছে। সাংবাদিক অনুমান করে বলছে যে এটা হয়তো কোনো এক সিরিয়াল কিলারের খুন, কিন্তু না, কিছু সময় পর তারা আবার বলেছে সেটা হলো খুন করেছে রকস্টার দ্য শ্যাডো কিং। খবরের চ্যানেলে এই খবর দেখে অনেকে খুশি হয়েছে, আবার অনেকেই বেজার হয়েছে, আবার অনেকেই তো ভয় পেয়ে আছে, কারণ আবার রকস্টার কিং শ্যাডোর আবির্ভাব হয়েছে। বৃষ্টি সকালে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। বৃষ্টি নিজেই নিজের আঘাতগুলো ব্যান্ডেজ করে নিয়েছে। অত রাতে সে হসপিটালে যায়নি। বৃষ্টির নিচে আসার সাথে সাথেই সবাই দেখতে পেল তার গায়ে অনেকগুলো ব্যান্ডেজ করা, টেপ মারা। এটা দেখে তো তিনজন অনেক বেশি অবাক হয়ে গেল। বৃষ্টি, তোর গায়ে আঘাত কি করে আর কখন লেগেছে এগুলো? তোর উপর কি কেউ হামলা করেছিল? আমাকে বল, তাকে আমি গিয়ে খুন করে আসব। সেটা আর দরকার হবে না ভাইয়া, কারণ ছেলেগুলো ইতিমধ্যে মারা গেছে। কাল রাতে একটা মিশন ছিল, আর সেই মিশনটাই কমপ্লিট করতে গিয়ে এই আঘাতটাই লেগেছে। টিভিতে যে খবর দেখানো হচ্ছে যে ছেলেগুলোকে মারা হয়েছে, তাহলে সেই কাজ তোর? হ্যাঁ ড্যাড, এখন এত প্রশ্ন করো না তো। আমি খাওয়া দাওয়া করে এখন একটু বের হব। ওকে। আর হ্যাঁ,
তোর ভাই আকাশ ভার্সিটিতে গিয়ে সেই কাজগুলো করে দিয়ে এসেছে যেটা তুই চাস। তুই খুশি তো? বৃষ্টি ছোট্ট করে বলল। কথাগুলো আর বাড়ালো না। বৃষ্টির মা তাকে নাস্তা দিতে লাগলো। বৃষ্টি নীরবে নাস্তা করতে লাগলো। বৃষ্টির মা কিছু বলতে কেউ বলতে পারলো না, কারণ সে জানে বৃষ্টি তার কথা শুনবে না। মাইম সকালে ঘুম থেকে উঠলে দেখলো যে সেখানে বৃষ্টি নেই। প্রতিদিন ঘুম থেকে উঠে সে দেখতে পায় বৃষ্টি তার পাশে শুয়ে আছে, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। হয়তো সে রাতে চলে গেছে এটা ভেবে মাহিম উঠে পড়ল এবং ফ্রেশ হয়ে নিল। রান্নার মাসি খাবার রান্না করে রেখেছে, সেটা খেয়ে সে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। দারোয়ানের থেকে জানতে পারলো যে বৃষ্টি ম্যাম রাতে বেরিয়ে গেছে। মাহিম ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। কিছু সময় পর সেখানে বৃষ্টি আসলো। দারোয়ানের কাছে জিজ্ঞেস করলো। দারোয়ান বলল যে ভার্সিটিতে গেছে মাহিম। এটা শুনে বৃষ্টি নিজের গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যেতে লাগলো। আর কে নিজের রুমে বসে আছে, তার সামনে বসে আছে তার বন্ধু নিলয়, একজন গ্যাংস্টার। তার আধিপত্য শুধু বাংলাদেশে নয়, কয়েকটি দেশে আছে। কিছুদিন হলো সে দেশে এসেছে, আর এই খবর জানতে পেরে আর কে তাকে ডেকে নিয়েছে নিজের কাছে। কিছু সময় তার আলাপ আলোচনা করে নিল নিজেদের ব্যাপারে। এরপর আর কে বলল, দোস্ত, তুই তো জানিস ইদানিং লেডি মাফিয়া কুইন নামে একজন আমাদের কাজে হস্তক্ষেপ করছে, এমনকি আমাদের বিজনেসটাকেও সেই ডাউন করে দিয়েছে। শান্তি মতন বাংলাদেশ থেকে কোনো কিছু ডিল করতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি তাকে মারার জন্য, কিন্তু সফল হয়নি। গতকাল রাতে আলিফ নামের এক লোককে মেরে ফেলেছে সেই লেডি মাফিয়া কুইন, যে আমার লোক ছিল। এরপর আবার জেমস নামের এক কন্ট্যাক্ট কিলারকে দিয়েছিলাম, যে কিনা আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত একজন কন্ট্যাক্ট কিলার। কিন্তু ওই লেডি মাফিয়াকে মারতে যাওয়ার পর তাকে আর ফোনে পাচ্ছি না। আমার মনে হচ্ছে সে জেমসকে গুম করে দিয়েছে। এখন তুই পারিস এই সমস্যার সমাধান করতে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি বাংলাদেশে অনেক দিন আছি, আর যাবার আগে এই সমস্যার সমাধান করে যাব। যেখানে আমার কাছে রকস্টার কিং টিকতে পারে নাই, সেখানে এই লেডি মাফিয়া কুইন তো কিছুই না। তুই হয়তো সকালের খবর দেখিসনি। সকালের খবর খুব ভালো করেই সেখানে বলল যে আমার লোককে রকস্টার দ্য স্যাড কিং মেরেছে। তার মানে এমকে বাংলাদেশের ঢাকাতে আছে? এটা শুনে খুব ভালো লাগলো। ঢাকায় এসে এক ঢেলে দুই পাখি মারা হবে, নিজের বিজনেসটাও উপরে নিয়ে যাবে শেষে, এবং সাথে ও রকস্টার সিটির বাদশা রকস্টার দ্য শ্যাডো কিংকে মেরে এখান থেকে যাওয়া যাবে। সেটা তোর ইচ্ছে। তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে আমরা দুইজন মিলে ভোগ করতে পারি, এরপর তাকে মারতে পারি। শালি কিন্তু বেশ সুন্দর। এবার তো তাহলে তাকে দেখাই লাগছে, দেখতে হবে কতটা সুন্দর সে। এভাবে তারা দুজন আলোচনা করতে লাগলো এবং এইদিকে বৃষ্টি নিজের আস্থানেই গেল। বৃষ্টিকে দেখে তার সব বন্ধুরা দাঁড়িয়ে গেল। তার শরীরে ব্যান্ডেজ করা আছে। তোর শরীরে এত আঘাত লাগলো কিভাবে? তুই কি রাতে কোনো মিশনে গিয়েছিলিস আমাদের না বলে? তোদের না বলে আমি একটা মিশনে গিয়েছিলাম। হঠাৎ রাতে একজন ফোন দিয়ে বলল যে ড্রাগস ডিল হচ্ছে, তাই সেখানে গিয়েছিলাম তোদের না দেখে। তুই জানিস তো আশেপাশের শত্রু কত, তাহলে আমাদের না বলে তুই কেন গেলি? তোর যদি কিছু হয়ে যেত, দেখছিস কত আঘাত পেয়েছিস। লেডি মাফিয়ার কাছে এগুলো কিছুই না, বুঝতে পেরেছিস? এখন তোরা বল যে আর কে, তার খোঁজ কতদূর সম্পূর্ণ হলো? তার পিছনে তো আমার অনেক লোক পাঠিয়েছি, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না যে কে এই আর কে। তার লোকও আজ পর্যন্ত তাকে দেখেনি, তাহলে কিভাবে খুঁজবো তাকে? পাতালে লুকিয়ে থাকলেও আমি তাকেই চাই, যেভাবেই হোক না কেন। সে আমাকে মারার জন্য একের পর এক লোক পাঠাচ্ছে, আর আমি তাকে খুঁজেই পাচ্ছি না। এটা বড় লজ্জার বিষয় আমার কাছে। তুই এইসব নিয়ে চিন্তা করিস না, একদিন না একদিন আমাদের সামনে আসবে। হ্যাঁ আসবে, যেদিন আমাকে মেরে ফেলবে সেদিন তো আসবেই। তোরা আমাকে মারার পর খুঁজে বের করে নিয়ে আসবি। তেমন কিছু না। আচ্ছা, এখানে তোদের সবাইকে দেখছি, রিমনকে তো দেখছি না। সে কোথায়? বেশ কিছুদিন লক্ষ্য করছি তাকে সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। আসলে চেহারা নতুন, প্রেমে পড়েছে, এই জন্য একটু কমই দেখতে পাচ্ছিস তাকে। তাই নাকি? কে সেই মেয়ে যার প্রেমে রিমন পড়েছে? এটা তো ও এখনো বলেনি, ও আসলে তুই জিজ্ঞেস করে নিস। ম্যাম একলা একলা ভার্সিটিতে আসলো। এতদিন বৃষ্টির সাথে সে ভার্সিটিতে আসতো, আজ ভার্সিটির কেউ তাকে কিছু বলতে পারলো না, আর বলার সাহসও করেনি। কিন্তু আজ যখন সে একলা ভার্সিটিতে আসলো, এটা আবিরা নীলার চোখে পড়লো। এটা দেখে তাদের মুখে হাসি ফুটে উঠল।
আবির তার এক বন্ধুকে দিয়ে মাহিমকে তাদের কাছে ধরে নিয়ে আসতে বলল। রে লেডি মাফিয়া কুইনের চাকর নাকি নাগর? তুই আজ একলা কেন? তোর বৃষ্টি কোথায়? আমি তার চাকর বা নাগর কোনোটি নই, আমি তার বন্ধু, সে নিজেই বলেছে। তোর মতো ফকির নিয়ে তার বন্ধু? হাসালি রে। আরে তুই তাকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিস, এই জন্য তোকে কাছে রেখে দিয়েছে এবং করুণা করে বন্ধুত্ব করেছে। তা না হলে তোর মতো একজন লেডি মাফিয়া কুইন তোর মতো ফকিন্নিকে বন্ধু বানাবে? এটা ভাবলি কি করে? আপনারা তার বিষয়ে ভুল ভাবছেন। ভুল আমি না, তুই ভাবছিস। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা কর, তাহলে বুঝতে পারবি ফকিন্নি চশমিশ। এখন তুই এখান থেকে যা যা তো, তোর বৃষ্টি এসে তখন আমাদের জ্বালাবে ফকিন্নি একটা। আবিরের কথাগুলো মাহিমের মনে দাগ কেটে গেল। সত্যি কি বৃষ্টি তাকে করুণা করছে নাকি অন্য কিছু সে বুঝতে পারল না। ক্লাস না করে এসে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। তারপর মাহিম আজ খুব তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে এসেছে, কারণ আজ তার মন ভালো নেই। আগের কথাগুলো শুনে তার খুবই খারাপ লেগেছে, এজন্য সে খুব তাড়াতাড়ি বাসে চলে এসেছে। বৃষ্টি ভার্সিটিতে গিয়েছিল মাহিমকে খোঁজে, কিন্তু তাকে পায়নি। তাই সে ভার্সিটি থেকে বেরিয়ে তার বাংলোতে চলে আসলো। গাড়ি এসে নেমে দ্রুত বাড়ির ভিতর প্রবেশ করলো। এসে দেখলো যে মাহিম বাড়ির পিছনে শিউলি গাছের নিচে বেঞ্চের উপর বসে আছে। বৃষ্টি গিয়ে তার পাশে বসে পড়ল। বৃষ্টি যে এসেছে সেটা মাহিমের নজরে পড়লো না, সে দূরে তাকিয়ে আছে। কি এত ভাবছো তুমি যে আমি পাশে এসে বসেছি, কিন্তু তোমার সেদিকে কোনো খেয়ালই নেই? বৃষ্টির কথা শুনে মাহিম একবার তার দিকে ঘুরে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। সে আবার দূরে দাঁড়িয়ে রইল। কি হলো, তোমার কি মন খারাপ? ভার্সিটিতে গিয়ে কি কিছু হয়েছে? আমাকে বলো, আমি তো সমস্যার সমাধান করে দিব। কিছু কিছু সমস্যা আছে যেটা সমাধান করা হয়তো যায় না। আমার সেই একই সমস্যা হয়েছে। ভার্সিটিতে কিছু তো হয়েছে, তা তোমাকে কেউ কিছু বলেছে? বলো। আমাকে আবার কে কি বলবে? আমাকে কারো কিছু বলার সাহস আছে নাকি? আর আমি যে আপনার সাথে থাকি। আচ্ছা, আপনি আমাকে এখান থেকে কবে যেতে দিবেন? আপনার উপর নির্ভরশীল হয়ে আর থাকতে ইচ্ছা করছে না আমার। আর করুণার পাত্র আমাকে করবেন না, দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন। আমি তোমাকে করুণা করতেও কেন যাব? তুমি তো আমার বন্ধু। আমি আপনার বন্ধু নাকি আপনি আমাকে মেরেছিলেন এই জন্য আমার উপর করুণা করছেন? দেখো, আবুল তাবুল কথা বাদ দাও, কি হয়েছে সেটা বলো, আমি সব সমস্যার সমাধান করে দিব। আমি এখান থেকে চলে যেতে চাই। আমি চাই না আপনার সাথে থাকতে। আমি আপনার বন্ধুদের সাথে ভালো ছিলাম, কেন আপনি এখানে নিয়ে এসেছেন? আমি কেন নিয়ে এসেছি এটা শুনবে, কারণ তোকে আমার খুব পছন্দ, আমি তোকে ভালোবাসি। এটা তুই বুঝতেই পারিস না কেন বল? এমনি এমনি তো একটি মেয়ে একটি ছেলের কাছে একই বিছানায় থাকে না, তাই না? আমি তোকে ভালোবাসি, এই জন্যই আমি তোর সাথে ঘুমাই। বৃষ্টির কথা শুনে মাহিম অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো যে বৃষ্টি নাকি তাকে ভালোবাসে, যে কিনা নারীদের সুন্দর এর থেকে বেশি সুন্দর, যার চোখের দিকে তাকালে যে কেউ ঘায়েল হয়ে যাবে। আর সেই মেয়ে কিনা মাহিমকে ভালোবাসে, এটা ভাবতেও তার অবাক লাগছে। আপনি কি বলছেন? মাহিম তুতলিয়ে উপরের কথাটি বলল। তার কথা শুনে বৃষ্টি মুচকি হাসলো। হ্যাঁ, তুমি যা শুনেছ তাই সত্যি, আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই তো আমার কাছে রেখেছি। সেটা না হলে এই আমি নিজের কাছে কোনো ছেলেকেই রাখতাম না আমার অনুমতি ছাড়া। আর তুমি সেই যে আমার সাথে একসাথে ঘুমিয়েছো, একসাথে থেকেছো, আমি যেখানেই যাই না কেন তোমাকে নিয়ে যাই, এই একটাই কারণ যেন তুমি সব সময় আমার চোখের সামনে থাকো। কিন্তু আমার আর আপনার একসাথে যায় না। আপনি হলেন লেডি মাফিয়া কুইন, আর আমি একজন সাধারণ মানুষ। আপনি আপনার মতো একজনকে দেখে নেবেন যে আপনাকে সব সময় সঙ্গ দিতে পারবে। আর আপনি মাফিয়া কুইন, আপনার সাথে যাই কোনো এক মাফিয়া কিং। ফালতু কথা বাদ দাও, আমার কোনো মাফিয়া কিংয়ের দরকার নেই। আমার দরকার হলো তুমি। তোমাকে না হয় আমার মাফিয়া কিং বানিয়ে নিব। কিন্তু মাহিমকে আর কোনো কথা বলতে না দিয়ে তার আগেই বৃষ্টি মাহিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এরপর কিছু সময় তাকে চুম্বন করলো এবং
ছেড়ে দিল। ছাড়া পেয়ে মাহিম হাঁপাতে লাগলো, সাথে বৃষ্টিও। ভাবতেই পারেনি যে বৃষ্টির মতন একজন লেডি মাফিয়া কুইন সুন্দরী বালিকা তাকে কিস করবে। মাহিম অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। এরপর থেকে যদি আমার কাছ থেকে চলে যেতে চাও না, তাহলে এর থেকে কঠিন শাস্তি আমি তোমাকে দেব। দরকার হলে আমি তোমাকে মেরে ফেলে নিজেই মরে যাব। আমার কথা কি তোমার মাথার ভেতর গেছে? এখন বলো কি হয়েছিল ভার্সিটিতে? আমাকে বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। ভার্সিটিতে কিছুই হয়নি। আপনি অযথা চিন্তা করছেন এই ফকিন্নির জন্য। মাহিম, আমাকে কিন্তু আর রাগাবে না। এরপর কিন্তু ভালো হবে না বলছি। আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসা একসেপ্ট করতেই হবে। তুমি হ্যাঁ বলো আর নাই বলো, যেটাই বলো না কেন, তোমাকে আমার কাছে থাকতেই হবে। আর এটাই লেডি মাফিয়া কুইনের আদেশ। বৃষ্টির কথা শুনে মাহিম মাথা নিচু করে রইল। মাহিমও যে বৃষ্টিকে মনে মনে অনেক ভালোবাসে, কিন্তু সে একজন লেডি মাফিয়া কুইন, এজন্য বৃষ্টিকে কিছু বলতে পারে না। বৃষ্টির মুখের ভালোবাসার কথা শুনে মাহিম প্রথমে অনেক খুশি হয়েছিল, মনে মনে এখনও অনেক খুশি, কিন্তু উপরে সেটা প্রকাশ করছে না। বৃষ্টির উপর ভরসা নেই, তাই মাহিম গড় গড় করে সব বলে দিল যে ভার্সিটিতে কি এমন হয়েছিল। মাহিমের মুখে সব কথা শুনে বৃষ্টির চোখ দুটো লাল হয়ে গেল। সে অনেক রেগে গেছে দেখে বোঝা যাচ্ছে। মাহিম নিজের মনকে সাহস জুগিয়ে বৃষ্টির হাত ধরল। মাহিমের হাত দুটো কাঁপছিল, তবুও সাহস নিয়ে তার হাতের উপর হাত রাখল। দয়া করে আপনি তাদের কিছু বলবেন না। তাছাড়া ছোটখাটো একজন মানুষ, তাদেরকে কিছু বলে আপনি নিজের সময় নষ্ট কেন করবেন? মাহিমের হাতটা কাঁপতে দেখে বৃষ্টির হাসি পেল। সেটা তো নিজের হাত রাখলো এবং মাহিমের হাতকে শক্ত করে চেপে ধরলো। ঠিক আছে, তুমি যখন বলেছো তাহলে আমি তাদের কিচ্ছু বলবো না, কিন্তু পরের বার থেকে তারা যদি কিছু বলে তোমাকে, তাহলে তাদেরকে আমি সেখানেই গিয়ে মেরে ফেলবো। আমি তোমাকে এই কয়েকদিনে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। প্রমিস করো আমাকে কখনো ছেড়ে যাবে না, সব সময় তুমি আমার সাথে থাকবে, বলো। কথা দিলাম আমি সব সময় আমি আপনার সাথে থাকব, যে যাই বলুক না কেন, কারণ আমিও যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি আপনাকে এই জন্য বলিনি, যদি আপনি রাগ করেন। পাগল! তুমি কি পাগল হয়ে গেছো? আমি আমার বোনকে কেন মারতে যাব? সে যত খারাপ হোক, সে যতই আমার কাজকে বাধা দিক না কেন, আমি তাকে মারতে পারবো না। দেখো আকাশ, তুমি যদি তোমার বোনকে না মারো, তাকে যদি তোমার পথ থেকে না সরিয়ে দাও, তাহলে দেখবে একদিন তোমার সব কিছু সেই নিয়ে নেবে। যেভাবে ছাত্রলীগ নেতার আসন এবং সভাপতির আসনটা নিয়ে নিল। তুমি কি চাও একসময় সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে যেতে? আমি তোমাকে ভালোবাসি, এর জন্যই আমি তোমার খারাপ অবস্থা দেখতে পারবো না। এখন তুমি যদি আমার কথা না শুনো, তাহলে আর কি করার বলো? নীলার সাথে আকাশ একটি রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। তাদের মধ্যে প্রেম চলছে কিছুদিন ধরে। হঠাৎই নীলার সাথে আকাশের পরিচয় এবং তারপর থেকে প্রেম। আকাশ পরে জানতে পারলো যে নীলা তার বোনের বান্ধবী। যদিও তুমি কথাগুলো ঠিক বলেছো, কিন্তু আমি এই কাজ করতে পারবো না। কেন তুমি এই কাজ করতে পারবে না? তোমার বাবা তো এক একটা করে সব কিছু তোমার বোনকে দিয়ে দেবে, তখন তুমি কি করবে? নীলার সাথে আকাশ দেখা করতে এসেছে একটি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়ার মাঝে বিভিন্ন রকম পরামর্শ দিতে লাগলো আকাশকে, যদিও আকাশের বিপরীতে তাকে কিছু বলল না। কেন তুমি তোমার বোনকে মারতে পারবে না? এই পৃথিবীর সব কিছু থেকে বেশি আপন হলো টাকা। যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে। আমি আমার বোনকে মারতে পারবো না, এই জন্য যে আমি আমার বাবার উপরে কখনো কথা বলতে পারবো না। তাকে কিছু না বলে আমি করতে পারবো না। আর আমার বাবা বলেছে যে আপাতত সব কিছু থেকে বিরত থাকতে। তুমি কি সারা জীবন তোমার বাবার গোলাম হয়ে থাকবে, নাকি নিজের কিছু করবে বলো? তোমার বাবা আজ মন্ত্রী, পরে রিটার্ন করবে। তখন দেখো তোমাকে মন্ত্রীর পদে না বসিয়ে তোমার বোনকে সেই পদে বসিয়ে দিবে। তখন দেখো কেমন লাগে। আমার কথা তো তোমার মাথায় ঢুকছে না। তো আমি কি করব তুমি বলো? আমি যা যা বলি সেটা তুমি শোনো, আমার কথা অনুযায়ী চলো, তাহলে দেখবে একসময় সব কিছু তোমার হবে। কি করতে হবে বলো আমাকে? আমারও এসব আর সহ্য হচ্ছে না। বৃষ্টির এমন ক্ষমতা, সব কিছু তেমন হস্ত করা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তুমি আমার ভরসা। তুমি নিজে কিছু না করো, সবসময় বৃষ্টির সামনে ভালো হয়ে থাকো, আর অন্য কাউকে দিয়ে কাজগুলো করিয়ে দাও। অন্যকে ঠিক করে বৃষ্টিকে মেরে ফেলো। আচ্ছা যান, ঠিক আছে। এখন আমার এখান থেকে যাওয়া উচিত।
তোমার কথা আমার সব মনে থাকবে। আবারও সুযোগ পেলে তোমার সাথে দেখা করব। আচ্ছা। আকাশ নীলার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। নিজেই নিজের প্ল্যান সাকসেসফুল হয়েছে এটা ভেবে নীলা মুচকি হাসলো। এরপর আবিরকে কল করলো তাকে খুশির খবর দেওয়ার জন্য। মাহিম আর বৃষ্টির ভালোবাসা ভালোই চলতে লাগলো। বৃষ্টি যেখানে যাক না কেন মাহিম তার সাথে থাকে। বৃষ্টির সকল লোকেরা এসব দেখে কিছু বলে না, আর বৃষ্টির বন্ধুরা তো এসব দেখে আরও বেশি অবাক হয়। কিন্তু তারাও খুশি হয়েছে বৃষ্টির জীবনে কেউ এসেছে যে কিনা বৃষ্টিকে অনেক ভালোবাসে, অনেক খেয়াল রাখে। আজ ভার্সিটিতে ভিপির নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনের বৃষ্টির কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই জিতে গেছে। সবার সাথে আজ ভার্সিটিতে এসেছে বৃষ্টি নিজের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য। সেখানে বড় একটা স্টেজ করা হয়েছে যেখানে গণ্যমান্য ব্যক্তিরা এসেছে। এখানে বৃষ্টির ভাই এবং বাবাও আছে, যা বৃষ্টিকে সম্বর্ধনা দিতে এসেছে। ফুল দিয়ে বরণ করে নিল। এরপর সবাই এক এক করে ভাষণ দিল। বৃষ্টিও কিছু সময় সেখানে ভাষণ দিল। আকাশ নিজ হাতে বৃষ্টিকে সব দায়িত্ব বুঝিয়ে দিল। এক এক করে বৃষ্টি নিজের বক্তব্য দিয়ে সব দায়িত্ব বুঝে নিল। রবিল চৌধুরী খুব ভালো করে লক্ষ্য করলো যে একটি ছেলে বৃষ্টির সাথে সবসময় থাকে, কিন্তু নতুন এই ছেলেটিকে সে চিনে না। তার এক লোককে ডেকে তার কানে কানে ছেলেটির উপর সব সময় নজর রাখতে বলল এবং সব খোঁজ খবর নিতে বলল। নতুন এক মাফিয়া গ্রুপের আবির্ভাব হয়েছে, যার দলে লিডারের নাম একে, যার গ্রুপের নাম হানি গ্যাং। লিডার সামনে বসে আছে একজন ছেলে এবং মেয়ে, কিন্তু তাদের নাম পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। ছেলে মেয়ে দুটো ভয়ে ভয়ে আছে। আপনি হঠাৎ আমাদেরকে তুলে নিয়ে আসলেন কেন? আমরা তো কোনো ভুল করি নাই জানা মতে। ভুল করেছিস তোরা, আর সেটা হলো লেডি মাফিয়া কুইনের সাথে কাজ করার জন্য কাজ করেছিস, যেটা আমাদের অনেক ভোগান্তি করেছে। এটা আমাদের দায়িত্ব ছিল। তোদের এই দায়িত্ব আজ তোদের জীবন কেড়ে নেবে, কিন্তু হ্যাঁ, তোদের এক শর্তে ছেড়ে দিতে পারি, যদি তুই আমার সাথে রাজি হবি। কি শর্ত আপনি আগে বলেন, তারপর আমরা দেখব রাজি হওয়া যায় কিনা। ওকে, তোদের শর্ত হলো লেডি মাফিয়া কুইনকে মেরে ফেলবি, আর যেটা খুব তাড়াতাড়ি। যদি সেটা করতে পারিস তাহলে মেয়ে তোকে লেডি মাফিয়া বানিয়ে দেব, আর এই ছেলে তোকে আমার দলের সদস্য বানিয়ে নিব এবং আমার ডান হাত বানিয়ে নিব। তোরা কি রাজি আছিস? একে এর কথা শুনে ছেলে মেয়ে দুটো নিজেদের একে অপরের দিকে তাকালো। তারপর কিছু সময় চিন্তা করলো। তারপর তাদের মুখে হাসি ফুটে উঠল। ওরা দুজন একের দিকে হাত বাড়িয়ে দিল এবং একে সাথে তার হাত মিলিয়ে নিল। একে বুঝে গেল যে এই দুজনই তার কথাই প্রায় রাজি হয়ে গেছে। এটা ভেবে সে মুচকি হেসে ফেলল। তার প্ল্যান যে এক এক করে সাকসেসফুল হচ্ছে সেটি সে খুব ভালো করে বুঝতে পারল। নিজের লোকেদেরকে ডেকে ছেলে মেয়ে দুটোকে তারা আস্থানা থেকে নিয়ে যেতে বলল এবং সেখানে একটি দড়ি এসেছে সেখানে নিলয় যেতে যেতে বলল চোখ বেঁধে। বৃষ্টি নিজেদের গাড়ি নিয়ে দ্রুত নিজেদের আস্থানার দিকে চলে আসলো। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। বৃষ্টিকে দেখে মনে হচ্ছে সে রেগে আছে। বৃষ্টির পিছনে পিছনে সেই রাস্তার ভিতর প্রবেশ করলো। 1.5 মাসের মধ্যে মাহিমকে সেফটি করার মতন সবকিছু শিখিয়ে দিল এবং আগের মতন খ্যাত রয়েছে। জোর করেনি, কারণ মাহিমকে এই রূপে তার কাছে অনেক ভালো লাগে। আয়েশা, আকিব, সুমাইয়া, রিয়া, তোরা এখানে আসিস? রিমন কোথায়? তার কোনো একটা জরুরি কাজ পড়ে গেছে, সেই জন্য এখান থেকে একটু আগে চলে গেল। আজকাল দেখছি সে আমার কাজ করার থেকে নিজের কাজ একটু বেশিই করছে। আচ্ছা যাই হোক, ব্যক্তিগত কাজ থাকতেই পারে। তুই কেন রেগে? তুই কি কোনো কিছু নিয়ে টেনশনে আছিস বা ভয় আছিস, নাকি রিমন কিছু করেছে? না, এমন কিছুই করিনি। আমার কাছে খবর এসেছে যে আজকে মংলা বন্দরে ড্রাগসের ডিল হতে চলেছে। আমি বুঝতে পারছি না আমার শহরে কেন এসব কাজ চলবে আমার অনাচারে, আর তোরা কোনো খবরই দিতে পারছিস না। সব খবর আমাকে নিতে হচ্ছে। সরি দোস্ত, তোকে আমরা খবর দিতে পারিনি এই জন্য। সেন্টিমেন্টস খাস না। আজ রাতে রেডি হয়ে থাকবি, আমি আসলে সবাই একসাথে সেখানে যাব। রিমনকেও এই খবর দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, আমিও তোমাদের সাথে যাই। হেই, তুমি সেখানে গিয়ে কি করবে? তুমি সেখানে গিয়ে বৃষ্টিকে কোনো সাহায্য করতে পারবে? হ্যাঁ, অযথা গিয়ে ঝামেলা বাড়ানো। বৃষ্টি নিজের কাজ করবে নাকি তোমার খেয়াল রাখবে? আয়েশার মুখে এমন কথা শুনে মাহিম মুচকি হেসে মাথা নিচু করে রইল।
এই আয়েশা, তুই মাহিমের সাথে কেমন কথা বলছিস? তুই কি ভুলে গেছিস যে মাহিম আমার কি হয়? সরি দোস্ত, আমি তাকে এভাবে বলতে চাইনি, কিন্তু কি করব বল? সে তো মারামারি এবং বন্দুক কিছু চালাতে পারে না, অযথা সেখানে গিয়ে কি করবে? তাকে বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু তুই তাকে অমন করে কথা শোনাবি? ভুল হয়ে গেছে, আমাকে মাফ কর। আর কিছু বলো না। মাহিমকে নিয়ে বৃষ্টি সেখান থেকে চলে গেল। বাংলাদেশে এসে মাহিমকে অনেকভাবে বুঝিয়ে বলল, আমি তোমার সাথে যেতে চাই, কারণ তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে। সেখানে আমার কিছুই হবে না, কারণ সেখানে আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধব থাকবে। তাছাড়া আমার দলের লোকও সেখানে থাকবে। কিন্তু সেখানে আমি তো থাকবো না। মাহিম, বোঝার চেষ্টা করো প্লিজ। কেন তুমি বুঝতে চাইছো না বলো? বৃষ্টি ও তার দলের লোক মংলা বন্দরে যে ফেসে গেল, সে ভাবতে পারেনি যে তাদের সাথে এমন হবে, কারণ তারা একে ট্রেপে ফেসে গেছে। আর বৃষ্টি নিজের বাংলোতে মাহিমকে অনেকভাবে বুঝিয়ে রেখে এসেছে, কারণ সে আজ যে মিশনে যাচ্ছে সেটা অনেক কঠিন। সেখানে গিয়ে বৃষ্টির কোনো বিপদ হতে পারে, কারণ সে খুব ভালো করে বুঝতে পারছে আশেপাশে অনেক বিশ্বাসঘাতক বেড়ে গেছে। মাহিমকে সে এই বিপদে ফেলতে চায় না, তাই সে এই মিশনটাই মাহিমকে নিল না। বৃষ্টি নিজের আস্থানায় চলে আসলো। এসে দেখলো যে সবাই রেডি হয়ে গেছে অস্ত্র শস্ত্র নিয়ে।